আসসালামু আলাইকুম। আজকে ৪৯তম স্পেশাল বিসিএস এর পরিসংখ্যানের দশম ক্লাস নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি ভালো আছেন সবাই। ইতোমধ্যেই আমরা অনেক কিছুই পড়াশোনা করেছি। তো আজকের ক্লাসে আমরা একটু অ্যাডভান্স লেভেলের দুইটা টপিক দেখব। তার আগে হচ্ছে আপনাদের যেহেতু ডাইরেক্ট জানতে পারতেছি না, আশা করি পড়াশোনা ভালো মতোই চলছে। তবে একটা বিষয় সেটা দেখতে পাচ্ছি যে প্রথম এক দুইটা এক্সামে দেখতাম 300, 250 এরকম স্টুডেন্ট পরীক্ষা দিত, কিন্তু এখন সে পরীক্ষা দেয় মাত্র 100-110 জন। ইভেন ক্লাস অ্যাটেন্ড করার ক্ষেত্রে যেখানে দেখছি যে আগে প্রথম 2-3টা লেকচারে অনেকেই কমেন্ট করতো, অনেকেই ক্লাস করতো, সেই ক্লাস করার সংখ্যাটাও কমে গেছে এবং এটা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রেই ঘটতেছে। তো এখানে কিন্তু একটা বিষয় বলে রাখি যে এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে কঠিন স্টেট, কোনো একটা যুদ্ধের মাঝখানের জায়গা। এখানে কিন্তু অটোমেটিক অনেকে প্রিপারেশন না নেওয়ার কারণে ঝরে পড়বে। তো যারা কিনা হঠাৎ করে মাঝখানে হাল ছেড়ে দিচ্ছেন বা হঠাৎ করে অমনোযোগী হয়ে যাচ্ছেন, তাদের কিন্তু একটা ওয়ার্নিং সাইন এটা। জাস্ট এই 2টা মাস লেগে আছেন যারা ক্লাসগুলা করতেছেন, তারপরে পরীক্ষাগুলো দিচ্ছেন, তারা কিন্তু অবশ্যই যারা কিনা হঠাৎ করে ছিটকে গেছেন তার চাইতে আগায় থাকবেন। তো যারা কিনা একটু ছিটকে গেছেন তারা কাইন্ডলি একটু এক্সামগুলো দিবেন। আপনারা তো আর্কাইভ থেকেও দিতে পারেন। তারপরে ক্লাসগুলো দেখবেন, নিজেরা পড়াশোনা করবেন। তো আশা করি সামনে আরেকটু মনোযোগী হবেন, কারণ আপনাদের যদি মনোযোগ না দেন তাহলে এগুলা কি যে অল্প টাইম দেখে আবার হতাশ হওয়ারও দরকার নেই। এই টাইমটাও ইউজ করলে কিন্তু অনেক টাইম। এর চেয়ে অনেক কঠিন পরীক্ষা আমরা ভার্সিটি লেভেলে দিয়ে আসছি, সেখানে হয়তো সংখ্যা কম ছিল এটাই, কিন্তু পরীক্ষা কিন্তু এর চেয়েও কঠিন ছিল। আমাদের যদি চিন্তা করি, আমাদের যে টপিকগুলো এখন সিলেবাসে আছে, এর চেয়ে অনেক কঠিন কঠিন টপিক আমরা অনার্স মাস্টার্স পাস করছি, অনেক নির্ঘুম রাত গেছে। তাও তার চাইতে কিন্তু এগুলা আশা করি যে সহজ লাগা উচিত। তো সবাই ভালো করবেন। আমাদের লাইভ এমসিকিউতে যারা আছেন এখান থেকে যেন সবাই আপনারা ক্যাডার হন, মানে সবাই বলতে যে কয়টা সিট আছে সব যেন আপনাদের ভেতর থেকেই হন। মানে এটা দোয়া, কিন্তু অবশ্যই চেষ্টা যে বেশি করবে সেই সিট পাবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, শুভকামনা থাকলো। আচ্ছা, আজকে আমাদের লেকচারটা মেইনলি অ্যানোভা আর এক্সপেরিমেন্টাল ডিজাইন এই দুইটা টপিক আমি পড়াবো। তো অ্যানোভা এক্সপেরিমেন্টাল ডিজাইন এটা জাস্ট একটু রিয়েল লাইফের সাথে লিঙ্ক আপ করে খুব সহজে একটু বুঝতে হবে, আর কোন বিষয়গুলো আমাদের এক্সামে কাজে লাগবে সেগুলা একটু জানতে হবে। আমাদের কোশ্চেন কোন প্যাটার্নের হতে পারে সেগুলো আমরা আলোচনা করব। আপনারা দেখবেন যে অনেক কিছুই এখানে রিটেনে আমাদের অনেক কিছুই থাকে, অনেক বড় বড় ম্যাথ, সেটা কিনা আমরা হয়তো করি, ওইটা এমসিকিউতে এমনিতে আসবে না, কিন্তু ওইগুলার কনসেপ্ট থেকে কিছু কোশ্চেন হতে পারে। তো এই স্লাইডে আমরা কিছু ম্যাথও কভার করব, কনসেপচুয়াল অ্যানালাইসিসও করব। দেন আমরা হচ্ছে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলাও আলোচনা করব। আচ্ছা, তো এর আগের ক্লাসের কথা আপনাদের যদি মনে থাকে, যদি ক্লাস না করেন তাহলে আবার একটু বলি যে টি টেস্ট একটা ক্লাসে করানো হয়েছিল। টি টেস্ট, তো টি টেস্ট যদি বুঝে থাকেন তার সাথে কিন্তু অ্যানোভাটা লিঙ্ক আপ করাটা একটু সহজ হবে। টি টেস্টের সাথে অ্যানোভা লিঙ্ক আপ করা সহজ। আচ্ছা, যাই হোক, কেন সম্ভব হবে সেটা আমরা একটু পরে জানবো। তার আগে আমরা একটা সহজ বিষয় চিন্তা করি। ধরেন যে আপনারা তিন টাইপের ট্যাবলেট দেওয়া হলো। 3টা ওষুধ কোম্পানি 3টা টাইপের ট্যাবলেট দিল এবং বিভিন্ন ধরনের রোগীদের উপরে সেই ট্যাবলেটটা এক্সপেরিমেন্ট করলো। তো সেই ট্যাবলেটগুলোর কার্যকারিতা তারা আবার লিখে রাখলো যে কয়দিন পর অসুখ ভালো হয়, কয়দিন পর অসুখ ভালো হয়, এরকম একটা বিষয় তারা লিখে রাখলো। ধরেন যে ট্যাবলেট এ, এরা হচ্ছে 5টা মানুষের উপরে ট্যাবলেট এ, মানে 5টা মানুষ ট্যাবলেট এ খাইলো। তো প্রথম মানুষ 12 দিনে ভালো হয়ে গেল,
দ্বিতীয় মানুষ 11 দিনে ভালো হয়ে গেল, তৃতীয় মানুষ 10 দিনে ভালো হইলো, চতুর্থ মানুষও 12, পঞ্চম মানুষও 15 দিনে ভালো হয়ে গেল। ঠিক আছে, এখন দ্বিতীয় যে ট্যাবলেটটা আরও কয়েকটা মানুষের উপরে দেওয়া হলো। এখানে দেখা গেল যে 21 দিনে ভালো হইলো, 22 দিনে ভালো হলো, 25 দিনে, আবার 22 দিনে, আবার 21 দিনে। সি ট্যাবলেটটা যেটা মানুষগুলোর ভালো হওয়ার যে প্রসেসটা, সেটা 30 দিন, 31, 30, 29, 28। তো দেখেন সেট আপটা কি, এটা একটু বোঝেন, তাহলে আবার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথম ট্যাবলেটটা মানুষ খাইলো এবং এটার রিয়াকশন বা এটা কাজ করলো 12 দিনে, 11 দিনে, 10 দিনে, 12 দিনে, এরকমভাবে। দ্বিতীয় ট্যাবলেটটা এইভাবে কাজ করলো, তৃতীয় ট্যাবলেটটা বিভিন্ন মানুষের উপর এইভাবে কাজ করলো। এখানে অনেকগুলো ফ্যাক্টরের উপর এগুলো ডিপেন্ড করতে পারে, কিন্তু আমরা জাস্ট রাফলি বললাম যে ট্যাবলেটটা খাইলো, মানুষটা সুস্থ হলো। এখানে তো অনেক কিছু বিষয় কাজ করে, পরিসংখ্যানে তো পরিসংখ্যান, ইকোনমিক্স, এই ক্ষেত্রে আমরা যখন একটা এক্সপেরিমেন্ট করি তার সাথে কিন্তু অনেকগুলো ভেরিয়েবল লিঙ্ক আপ থাকে। একটা পরিবেশ, মানুষগুলোর মেটাবলিজম, মানুষগুলোর হচ্ছে খাদ্যাভ্যাস, তাদের পরিবেশ, তাদের পেশা, তাদের অভ্যাস, অন্যান্য বিভিন্ন অভ্যাস, এরকম অনেক কিছুর উপরে কিন্তু তাদের ভালো হওয়া ডিপেন্ড করে। তবে মোটা দাগে আমরা জাস্ট বললাম যে এটা ওষুধগুলোরই কার্যকারিতা এরকম দিনগুলোতে। তো এখন একটা জিনিস খেয়াল করেন যে ওষুধগুলোর কার্যকারিতা একটু গবেষণা করে দেখি আমরা যে কার্যকারিতাগুলো আসলে কেমন। তো এই যে ওষুধগুলো দেখেন, এরা যে কাজগুলো করছে ভেতরে, এটা কিন্তু দিন সংখ্যা খুব একটা হেরফের হয়নি। তার মানে কি, ওই ট্যাবলেটগুলো কিন্তু একই আচরণ করতেছে, মানে মানুষগুলোর উপরে একটু এদিক ওদিক হয়েছে, ওইটা ধরেন অন্যান্য ভেরিয়েবলের জন্য হইতে পারে। কোন একটা মানুষ হয়তো একদিন একটা ট্যাবলেট খাইছে, তার সাথে আর একটা খাদ্য খেয়ে নিছে যেটা কিনা ওই ট্যাবলেটের সাথে রিয়াকশন করতে পারে, এরকম তো অনেক ক্ষেত্রে হইতে পারে। তো যাই হোক, এরকম আমরা দিন পাইলাম। দ্বিতীয় ক্ষেত্রে দেখেন যে এরকম যে মানুষগুলোর ভিতরে এই যে দিনগুলো পাচ্ছি, দেখেন মাঝখানে কিন্তু খুব একটা ভেরিয়েশন নাই। মাঝখানে কিন্তু এই যে এখান থেকে এইগুলার যে ডিফারেন্স, এগুলো কিন্তু খুবই কম। এইখানেও দেখেন এই যে ডিফারেন্সগুলা খুবই কম, মানে ওষুধগুলো কিন্তু কনসিস্টেন্টলি মানুষগুলোর উপর কাজ করতেছে। মানে কাজ করতেছে কনসিস্টেন্টলি বলতে বোঝাচ্ছি কিন্তু এরকম না যে খুব তাড়াতাড়ি কাজ করতেছে। কনসিস্টেন্সি কিন্তু এরকমও হইতে পারে যে বেশি দিন লাগাচ্ছে কিন্তু ওই সবার উপরে একই টাইপের দিন। মানে কনসিস্টেন্সি দুই অর্থে হয়, ভালোর দিক দিয়েও হইতে পারে, খারাপ দিক দিয়েও হইতে পারে। ধরেন যে আমাদের নাইম হাসান, যখন নাইম ইসলাম না ওই যে কে যেন হচ্ছে আছেন না, ওপেনিং ব্যাটসম্যান আমাদের নাইম সম্ভবত, তো উনি হচ্ছে হয়তো 1 করবে, 2 করবে, কনসিস্টেন্টলি এরকম করবে, ওইটাও একটা কনসিস্টেন্সি। আবার ওইদিকে সচিন টেন্ডুলকার হয়তো 100 করবে, এটা তার কনসিস্টেন্সি। তো কনসিস্টেন্সি দুই ওয়েতে ব্যবহার হইতে পারে। তো এখানে ওরকম যে ওষুধের দিন সংখ্যা বেশি লাগতেছে, কিন্তু আবার ওই দিনগুলোর ভেতরে কিন্তু ভেরিয়েশন নাই, মানে ওইদিকে আবার তারা কনসিস্টেন্ট। আচ্ছা, সি এর ক্ষেত্রেও কিন্তু একটা কনসিস্টেন্ট দেখতেছি। এমন না যে কনসিস্টেন্ট হবেই, মানে আমরা কয়েকটা ডেটা পয়েন্ট দেখলাম যেখানে কিনা এরকম কনসিস্টেন্সি আমরা দেখতেছি। তো দেখেন যে এই যে এ বি সি, এরা কিন্তু 3টা গ্রুপ। তো এই গ্রুপগুলোর ভেতরে ইন্টার গ্রুপ, মানে উইদিন গ্রুপ লেস দেখেন যে উইদিন গ্রুপ মানে একটা গ্রুপের ভেতরে লেস ভেরিয়েবিলিটি, মানে একটা গ্রুপের ভেতরে কিন্তু অনেক কম ভেরিয়েশন আমরা দেখতেছি। উইদিন গ্রুপ হচ্ছে লেস ভেরিয়েবিলিটি। আর এই যে এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, এই 3টা গ্রুপ তাদের ভেতরকার পারস্পরিক যে পার্থক্যটা, এটাকে আমরা বলি হচ্ছে বিটুইন গ্রুপ। তো আমরা যদি এ বি সি এই 3টার ক্ষেত্রে বলি, তাহলে এইগুলো হচ্ছে বিটুইন গ্রুপ
মোর বিটুইন গ্রুপ মোর ভেরিয়েবিলিটি। তো এখন এটার বেসিসে কিন্তু যত এই পার্থক্যটা বাড়তে থাকবে, অর্থাৎ আমরা যদি এটা একটা রেশিও নিয়ে কাজ করি, উইদিন গ্রুপ ভেরিয়েশন, সাপোজ আমরা কিছু একটা লিখলাম, উইদিন গ্রুপ ভেরিয়েশন লিখলাম, বিটুইন গ্রুপ ভেরিয়েশনটাকে বিভি লিখলাম, মানে আমরা এভাবে লিখবো তা না, জাস্ট আমরা বোঝানোর জন্য। এখন এই বিটুইন গ্রুপ ভেরিয়েশনটা আর উইদিন গ্রুপ ভেরিয়েশনটার আমরা যদি রেশিও নেই, এই যে রেশিওটা নিয়ে আমরা যখন কাজ করব, অ্যানোভা মেনলি এই কাজটাই করে। অ্যানোভা দুইয়ের অধিক গ্রুপের ভেতরকার ভেরিয়েশনগুলা এবং প্রত্যেকটা গ্রুপের নিজেদের মধ্যে ভেরিয়েশনগুলা নিয়ে একটা অ্যানালাইসিস করে এবং এর বেসিসে সে প্রমাণ করার চেষ্টা করে বা আমাদেরকে একটা আইডিয়া দেয় যে গ্রুপগুলোর ভিতরে আদৌ কোনো ভেরিয়েশন আছে কিনা। বুঝছেন, এটাই আমাদের অ্যানোভার বেসিক কনসেপ্ট, বেসিক ইনটিউশন বা কনসেপ্ট হচ্ছে এটাই। তো এখানে দেখেন বিটুইন গ্রুপ ভেরিয়েশন, এখন একটা জিনিস চিন্তা করেন, যদি এরকম পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমরা চোখের দেখাতেই দেখতে পারতেছি যে এই গ্রুপগুলোর মধ্যে ভেরিয়েশনটা কিন্তু আছে, অর্থাৎ তিনটা গ্রুপের মিন আলাদা, তিনটা গ্রুপের মিন কিন্তু আলাদা, মানে গড়, তিনটা গ্রুপের গড়ই কিন্তু আলাদা হবে। তাহলে তিনটা গ্রুপের গড় আলাদা যদি হয়, অর্থাৎ বিটুইন গ্রুপ ভেরিয়েশন, মানে বাংলায় একটা কথা আছে না যে উইদিন মানে হচ্ছে অন্ত সম্পর্ক, হ্যাঁ, অন্ত সম্পর্ক মানে নিজেদের মধ্যে সম্পর্ক, আর বিটুইন মানে হচ্ছে কি আন্ত সম্পর্ক মানে কি বিটুইন মানে একটার সাথে আরেকটা, এই কলম আরেক কলম, এই দুইটা, এটা হচ্ছে বিটুইন, আর এই কলমের মাঝখানে ওইটা হচ্ছে উইদিন। তাহলে উইদিন গ্রুপ ভেরিয়েশনটা কম, বিটুইন গ্রুপ ভেরিয়েশনটা বেশি। এর মানে কি গ্রুপগুলো একটার থেকে একটা আলাদা। এখন যদি এরকম হইতো যে উইদিন গ্রুপ ভেরিয়েশনটা অনেক বেশি, অর্থাৎ এইখানে অনেক ভেরিয়েবিলিটি দেখাচ্ছে, আবার এইখানে অনেক কম ভেরিয়েন্স দেখাচ্ছে, অর্থাৎ এখানে, আচ্ছা ওইটা আরেকটা সেট আপ, এটা একটু শেষ করি। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা শিখলাম, আমরা তিনটা গ্রুপে ডিভাইড করলাম, তিনটা গ্রুপের মাঝখানের ভেরিয়েশন পাইলাম এবং গ্রুপগুলোর নিজেদের মধ্যেও ভেরিয়েশন পাইলাম, এবং এই স্পেসিফিক উদাহরণে গ্রুপের ভেতরকার ভেরিয়েশনের চাইতে প্রত্যেকটা গ্রুপের নিজেদের মধ্যকার ভেরিয়েশনটা বেশি। এখন বিটুইন ভেরিয়েশন মানে এটার থেকে এটার যে ভেরিয়েশন, এইটা যত বেশি হবে আমরা কিন্তু চোখের দেখাতেই বুঝতেই পারবো আলাদা আলাদা, এগুলা তত বেশি আলাদা, যত এই ভেরিয়েশনটা বাড়বে তত আলাদা হবে। কিন্তু উইদিন ভেরিয়েশন যেটা, ওইটা যত কমবে তত কিন্তু গ্রুপগুলো আলাদা হইতে থাকবে। এখন এইগুলা যদি অনেক পার্থক্য হইতো, 111 হইতো, 110, 112, 115, 110, আরও চেঞ্জ করি, আমরা যদি এটা 311 পাইতাম, একটা 910 দিন পাইতাম, কথার কথা আর কি, তো তখন কি গ্রুপের মধ্যকার উইদিন ভেরিয়েশন কিন্তু অনেক হাই, আর গ্রুপের মধ্যকার উইদিন ভেরিয়েশন অনেক হাই। আরেকটা সেট আপ এটা, তো এটা আরেকটা টাইপ হইতে পারে এরকম। দেখেন আগেরটার থেকে এটা আলাদাটা কি, আগেরটাই কি ছিল, নিজেদের মধ্যে ভেরিয়েশনটা অনেক কম ছিল, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার ভেরিয়েশনটা অনেক বেশি ছিল। এখানে কি হয়েছে দেখেন, এই 12-র সাথে 13, 311, 312, 910, 911, তো এইখানে কিন্তু এই বিটুইন গ্রুপ ভেরিয়েশনটা অনেক কম, মানে এরা যেরকম রেজাল্ট দিছে বিও কিন্তু একই টাইপের রেজাল্ট দিছে, সিও একই টাইপের রেজাল্ট দিছে, কিন্তু এ নিজেদের মধ্যে রেজাল্ট আবার অনেক ভেরিয়েন্স দেখাইছে, বি নিজেদের মধ্যে রেজাল্ট আবার অনেক ভেরিয়েশন দেখাইছে, সি নিজেদের মধ্যে রেজাল্ট আবার অনেক ভেরিয়েশন দেখাইছে। এরকম যখন হয় তখন কি হয়, উইদিন ভেরিয়েশনটা অনেক বেশি হয় না, উইদিন ভেরিয়েশনটা অনেক বেশি হয়, গ্রেটার দেন বিটুইন ভেরিয়েশন, মানে গ্রুপের নিজেদের মধ্যে তখন ভেরিয়েশন কম, কিন্তু
জাস্ট ইন্টারনালি, মানে ভেতরে ভেরিয়েশনটা অনেক বেশি। তো এরকম ক্ষেত্রে আমরা কিন্তু তখন বলি যে অ্যাকচুয়ালি তাদের মধ্যে পার্থক্য অনেক কম, নিজেরাই এত পার্থক্যযুক্ত যে একটার সাথে আরেকটা পার্থক্য অনেক কম। ঠিক আছে? তো মানে প্রত্যেকটা ওষুধই এটা খারাপ অবস্থা, এরকম একটা অবস্থা হচ্ছে। আর আগেরটার ক্ষেত্রে ওষুধগুলা খারাপ ভালো যাই হোক, কনসিস্টেন্সি ছিল, এখানে কোনো কনসিস্টেন্সিই নাই, নিজেদের ভেতরে কোনো কনসিস্টেন্সি নাই। তো এখন বিটুইন গ্রুপ যে ভেরিয়েবিলিটি এটা যত বেশি হয় আমরা তত পার্থক্যযুক্ত গড় পাবো, বা গ্রুপগুলো তত পার্থক্যযুক্ত হবে। তো অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এইটা অ্যাকচুয়ালি এই যে 3-4-5টা গ্রুপের উইদিন ভেরিয়েশন অ্যান্ড বিটুইন ভেরিয়েশন নিয়ে কাজ করে। এখন এই কাজ কিন্তু আরও স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন টেস্ট দিয়েও করা সম্ভব ছিল। আমরা এটা করতে পারতাম না, টি টেস্ট করতাম, এ আর বি এর মিন টি টেস্ট দিয়ে বের করতাম, বি আর সি এর মিন টি টেস্ট দিয়ে বের করতাম, এ আর সি এর মিন টি টেস্ট দিয়ে বের করতাম। কাহিনী হচ্ছে সবসময় কি বাস্তব জীবনে এরকম 3টা গ্রুপই থাকবে? মানে 100টা না, ধরেন 10টা গ্রুপই যদি থাকে, তাহলে এরকম করতে করতে শুধু শুধু কতগুলো টি টেস্ট করতে হবে? টি টেস্ট যত বেশি করবেন সেক্ষেত্রে তো একটা সিস্টেম লস হবে সেখানে। সেখানে হচ্ছে আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম কমতে থাকবে। আর আমাদের এক্সপেরিমেন্টটা, যখন আমাদের হাতে এমন একটা টুল আছে যেটা কিনা সবগুলা নিয়ে একসাথে কাজ করতে পারে, তখন আমরা ওই টি এর দিকে যাব? তো টি টেস্ট অ্যাকচুয়ালি 2টা গ্রুপের মিন নিয়ে যখন আমরা আলোচনা করি, আর অ্যানোভা হচ্ছে 2-এর অধিক, 3-4-5 এরকম যখন আলোচনা করি তখন আমরা অ্যানোভার বিষয়টাতে আসি। তো এখন পর্যন্ত আমরা যা যা বুঝলাম এটা এগুলো অবশ্যই লিখে রাখবেন আপনাদের বোর্ডে যা লেখা হয়। এটা আমি এর আগেও বলেছি যে স্ট্যাটিস্টিক্সে শুয়ে শুয়ে পড়লে ওই সময় হয়তো বুঝবেন, কিন্তু পরে কিন্তু লাভ হবে না। এই জন্য এগুলো লিখে রাখবেন, খাতা কলম দিয়ে পড়াশোনা করবেন। আচ্ছা, তো এই এই টার্মগুলো কিন্তু আমরা কোনো টার্মিনোলজি বা এসব কিছুই শিখি না, এগুলো আমরা পরিসংখ্যানে এগুলোকে কি বলি, উইদিন ভেরিয়েশন, বিটুইন ভেরিয়েশন, জাস্ট একটু সহজে সাধারণ মানুষ যেভাবে বুঝতে পারে ওই রকমভাবে বুঝলাম। এখন দেখেন যে আপনাদের পরবর্তী কাজটা আশা করি সহজ হয়ে যাবে। তো এখন পর্যন্ত আমরা যা যা শিখলাম এইগুলাই পরিসংখ্যানিকভাবে আমরা যদি একটু বোঝার ট্রাই করি, এগুলা অনেক কঠিন কঠিন সূত্র দেখা যাচ্ছে যেগুলোর সাথে আপনারা পরিচিত। পরিসংখ্যান ডিপার্টমেন্টের সবচেয়ে পরিচিত সাইন হচ্ছে এটা। আচ্ছা, তো দেখি যে এখানে যা যা বলছি আপনি যদি মিলান দেখবেন যে অনেক কিছু কভার হয়ে গেছে। অ্যানোভা একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ টু কম্পেয়ার মিনস অফ মোর দেন 2 গ্রুপস। হ্যাঁ, 2টা গ্রুপের মধ্যে আমরা হচ্ছে মিনের একটা কম্পারিজন করি টু সি ইফ অ্যাটলিস্ট ওয়ান ডিফার্স। মানে এমন না যে 3টাই ডিফার হইতে হবে, এ আর বি একই, সি একটু আলাদা, বা এ বি সি একই, ডি একটু আলাদা, এ বি সি ডি একই, ই একটু আলাদা, এ বি সি সেম, ডি ই আলাদা। তো সবাই যে সবার থেকে আলাদা হবে তা না, কোনো কোনো ক্ষেত্রে ভিতরে আলাদা থাকবে, কোনো কোনো ক্ষেত্রে একটার সাথে একটা বাইরে আলাদা, মানে উইদিন কিছু ডিফারেন্স থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে বিটুইন ডিফারেন্স থাকতে পারে। তো ওই বিষয়গুলা প্রত্যেকটা আমরা পরিসংখ্যানিক গবেষণা করে বের করি। মানে খুবই কঠিন একটা কাজ, কিন্তু দেখেন যে এই জিনিসগুলা আমরা যে করার ট্রাই করি, মানে পরিসংখ্যান এগুলা করার মাধ্যমে কিন্তু একটা ওষুধ আদৌ মানব জাতির জন্য ভালো কিনা, একটা ভ্যাকসিন ওইটা কোনো পশু পাখি বা মানুষের জন্য আদৌ কার্যকর কিনা, একটা নতুন পলিসি ওইটা ওই দেশের সাধারণ মানুষের ভাগ্যে পরিবর্তন আনতে পারবে কিনা, এটা যখন পরিসংখ্যানগতভাবে আমরা গবেষণা করে বের করে ওটা ইমপ্লিমেন্ট করি, তখনই কিন্তু পরিসংখ্যানবিদের গুরুত্বটা বোঝা যায়। তারা কিন্তু পর্দার পিছনের নায়ক হিসাবে আবির্ভূত হয়। তো কিন্তু পাবলিক কিন্তু জানে না, অনেক কেসেই হচ্ছে উল্টাপাল্টা হয়। তারা তো আর বোঝে না যে কত কঠিন এক্সপেরিমেন্ট এইগুলা। আমাদের দেশে হয়তো পরিসংখ্যানের চাহিদা অনেক আছে, গুরুত্ব আছে, তবে বাইরের দেশের মতো কিন্তু এত গবেষণা আমাদের দেশে হয় না। এত ইউনিক যে গবেষণা বাইরে হয়তো হয়, সেটা আপনারা একসময় করবেন। আপনারা যারা টিচার হবেন, আপনাদের যে কয়জন টিচার হবেন বা টিচার হবেন না, তারা এগুলা আরও আগায় নেবেন, এটাই প্রত্যাশা। আর এই পরিসংখ্যান যেহেতু এত খাটনি করে, তাহলে খাটনি করার যে বিষয়টা এটা একটু হাইলাইটও হওয়া দরকার। পরিসংখ্যান ডিপার্টমেন্ট আরও আগায় যাক সব জায়গায়, এটা সবাই আমরা আশা করি। তো যাই হোক, আমরা এখন পড়াই ফিরি যে তাহলে টোটাল ভেরিয়েশনটা আমরা একটা ডেটাতে অনেক ভেরিয়েশন পাইলাম। ওইখানে যেরকম হচ্ছে ওষুধের বিভিন্ন ভেরিয়েশন দেখলাম,
এটা অনেক ক্ষেত্রে হইতে পারে যে একটা টিচিং মেথডের উপর ডিপেন্ড করে স্টুডেন্টগুলার জ্ঞান অর্জন, এটা হচ্ছে একটা ভেরিয়েশন, বা আরও অনেক কিছু হইতে পারে। তো এই যে টোটাল ডাটার ভেরিয়েশনটা দুইটা ভাগে ভাগ করছি না, একটা কি নিজেদের মধ্যে ভেরিয়েশন, আরেকটার সাথে আরেকটা ভেরিয়েশন। নিজেদের মধ্যে যে ভেরিয়েশন হচ্ছে উইদিন গ্রুপ, একটার সাথে আরেকটা যে ভেরিয়েশন হচ্ছে বিটুইন গ্রুপ। তাইলে টোটাল ভেরিয়েশন ইন দ্য ডাটা, ভেরিয়েশন বিটুইন গ্রুপস, ভেরিয়েশন উইদিন গ্রুপস। আমাদের কিন্তু ওই যে যেটা বলছিলাম যে বিভি, আর এখানে হচ্ছে ডাব্লিউভি উইদিন ভেরিয়েশন, আর এটা হচ্ছে বিটুইন ভেরিয়েশন। এই যে এই বিষয়গুলো কিন্তু ওখানে আমরা শিখে আসছি। এখন পর্যন্ত যা শিখলাম এখান থেকে কিন্তু সংজ্ঞার থেকে এমসিকিউ আসার মতো বিষয় থাকে, 2-3 রকম আসতে পারে। যে টোটাল ভেরিয়েশন ইন দ্য ডাটা, এটা হচ্ছে এটা একটা এমসিকিউ কোশ্চেন আসতে পারে। আর একটা কোশ্চেন আসতে পারে যে মোর দেন 2 গ্রুপস যখন হয় তখন টি টেস্ট কেন করি না। কেনর উত্তর আমি একরকমভাবে দিছি, পরে স্লাইডও দেখব। 2টার বেশি হলে টি টেস্ট না করে, মানে 2টার বেশি যখন হয় সেক্ষেত্রে আমরা কোন টেস্ট করি, সেক্ষেত্রে অ্যানোভা হতে পারে, টি টেস্ট হতে পারে, অ্যান্সার তখন অ্যানোভা হবে। আচ্ছা, তখন কি অ্যাটলিস্ট ওয়ান ডিফার্স সিগনিফিকেন্টলি, তখন এরকম হইতে পারে যে সবগুলোই ডিফার করবে একটা অপশনে দেওয়া থাকলো, আর একটা অ্যাটলিস্ট ওয়ান ডিফার করলো, অ্যাটলিস্ট 2 ডিফার করলো, মানে নিচের কোন শর্তে অ্যানোভা করব। মানে অ্যানোভাতে আমরা কি কম্পেয়ার করি, সবগুলাই ডিফারেন্স আছে কিনা, যে কোনো একটা ডিফার করে কিনা, ঠিক আছে, এরকম হইতে পারে। তারপরে বিটুইন গ্রুপ ভেরিয়েশন বলতে কি বোঝায়, উইদিন গ্রুপ ভেরিয়েশন বলতে কি বোঝায়, ঠিক আছে, তো ওই বিষয়গুলো দিতে পারে। তারপরে 3টা ডাটা এরকম ডাটা সেট দিয়ে দিল, ডাটা সেট দেখে বললো যে এই ডাটা সেটের ক্ষেত্রে বিটুইন গ্রুপ ভেরিয়েশন বেশি নাকি উইদিন গ্রুপ ভেরিয়েশন বেশি। তখন চোখের দেখা দেখেও কিন্তু অনেক কিছু বোঝা যায়, মানে সূত্র দিয়ে আপনারা বের করতে পারেন। আমাদের ছোট ডাটা যদি দেয় তখন কিন্তু চোখ দিয়েই দেখে বোঝা যায় যে বিটুইন গ্রুপের ভেরিয়েশনটা কম, উইদিন গ্রুপ, মানে এটার ক্ষেত্রে দেখেন যে বিটুইন গ্রুপের ভেরিয়েশনটা কম, উইদিন গ্রুপের ভেরিয়েশন বেশি। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যানোভার যে এই যে অনুপাত, সেই অনুপাতের মানটা বড় হবে না ছোট হবে, এখানে এই মান দুটা অনুমান করে মানটা বড় নাকি ছোট, এক্স্যাক্ট মান না, মান কোনটা বড় হবে, মানে আমাদের এই রেশিওর মানটা কখন বড় হয় আর এই রেশিওর মানটা কখন ছোট হয়। ডাব্লিউ ভি যখন বড় হয়, অর্থাৎ উইদিন ভেরিয়েশন যখন বড় হয়, এই রেশিওটা ছোট হয়ে আসতেছে না। সাপোজ আমরা সে 10 পাইলাম আর এখানে 15 পাইলাম, আর আগে পাচ্ছিলাম কত, যখন বিটুইন ভেরিয়েশনটা অনেক বেশি ছিল, উইদিন ভেরিয়েশনটা কম ছিল, তখন আমরা কি পাচ্ছিলাম 15/10। তো এরকমভাবে একটা তুলনা করার এমসিকিউ কিন্তু আসতে পারে। তো যেটা কিনা ম্যাথ ছাড়াও কিন্তু এগুলা চোখের দেখা দিয়েও ছোট ছোট জিনিস করা যেতে পারে, এরকম কিছু দিতেই পারে, কারণ টাইম কম, দেখা গেল এরকম ছোট ছোট একটা জিনিস দিয়ে দিল, স্টুডেন্টরা ভাবলো এরা হচ্ছে ম্যাথ করতে হবে বোধ হয়, কিন্তু ম্যাথ ছাড়া চোখ দিয়েও দেখে করা যেতে পারে কিন্তু। আচ্ছা, এখন টোটাল সাম অফ স্কোয়ার, যেটা সাম অফ স্কোয়ার টোটাল যেটা, এটা হচ্ছে যে টোটাল ভেরিয়েশন ইন দ্য ডাটা। তো এটা যখন আমরা নির্ণয় করতে যাই আমরা একটা টার্ম এখানে আনি, সেটা হচ্ছে টোটাল সাম অফ স্কোয়ার, সাম অফ স্কোয়ার টোটাল, সাম অফ স্কোয়ার টোটাল। এটা আবার কি, এই যে এই সূত্রটা জাস্ট একটু মাথায় রাখবেন, টোটাল ভেরিয়েশনটা কি বিটুইন গ্রুপ ভেরিয়েশন আর উইদিন গ্রুপ ভেরিয়েশন। সাম অফ স্কোয়ার টোটালটা ওইখান থেকে আসছে, সেটা হচ্ছে কি বিটুইন গ্রুপ সাম অফ স্কোয়ার, উইদিন গ্রুপ সাম অফ স্কোয়ার। সাম অফ স্কোয়ার কথাটা আসলো কেন, সাম অফ স্কোয়ার মানে কি, ধরেন যে দুইটা জিনিসের ডিফারেন্স, সেই দুইটা জিনিসের ডিফারেন্স এর স্কোয়ার, তাহলে সাম অফ স্কোয়ার, না দুইটা জিনিসের ডিফারেন্সের সাপোজ স্কোয়ার, তখন ওইটার নাম স্কোয়ার, ওইটার সাথে যখন সাম দেই তাহলে ওইটার নামই সাম অফ স্কোয়ার। তাহলে স্কোয়ার করব কয়েকটা সংখ্যাকে, তার আবার সাম নিব, ওইটার নামই সাম অফ স্কোয়ার। তো সাম অফ স্কোয়ার সেটা গ্রুপের মধ্যে কেমন, গ্রুপের বাইরে কেমন, এইগুলো নিয়ে গবেষণা করেই আমরা এখানে এফ টেস্ট করি। হ্যাঁ, একটা কথা যে বলে রাখলাম, এই কথাটা এমসিকিউ আসার মতো, যে অ্যানোভাতে আমরা কোন টেস্ট করি, অ্যানোভাতে আমরা কোন টেস্ট করি, এটা খুব মাথায় রাখবেন। আমার একটা আশা যে এই সরাসরি আসতে পারে যে অ্যানোভাতে আমরা কোন টেস্ট করি, অ্যানোভাতে আমরা এফ টেস্ট করি, বুঝছেন, অ্যানোভাতে আমরা এফ টেস্ট করি, এটা একদম মগজের ভিতরে গেঁথে নেন, যাতে পরীক্ষা আসলে 1 সেকেন্ডের ভিতরে দেখে অ্যান্সার করতে পারেন। আচ্ছা, এখানে যে এক্স আই জে এক্স বার, এগুলো দিয়ে আসলে কি বোঝায়, ভ্যালু অফ জেথ অবজারভেশন অফ
আইথ গ্রুপ, কি কঠিন কথা। কিন্তু আপনারা যদি আগের উদাহরণ দেখেন, ধরেন যে এখানে গ্রুপের নাম যেটা, দুইটা গ্রুপ ধরেন আছে, তো এই দুইটা গ্রুপের হচ্ছে কি এখানে এই অবজারভেশন যেগুলো আছে প্রত্যেকটা তো একটা ক্রম আছে, যে 1 2 3 4 5, তো গ্রুপের আবার ক্রম আছে না 1 2 3। ধরেন এই 312 পিক করলাম, তাহলে 312 কয় নাম্বার গ্রুপে? 2 নাম্বার গ্রুপে না? গ্রুপ নাম্বার হচ্ছে 2। আর 2 নাম্বার গ্রুপের আচ্ছা 312 না 911 ধরেন, 2 নাম্বার গ্রুপের 3 নাম্বার অবজারভেশন হচ্ছে 3, তাহলে গ্রুপ নাম্বার 2 অবজারভেশন নাম্বার 3, ওই রকম যে বিষয় ওইটাকেই বলা হয় হচ্ছে জেথ অবজারভেশন অফ আইথ গ্রুপ। হ্যাঁ, মানে 3 নাম্বার অবজারভেশন 2 নাম্বার গ্রুপের, এরকম বোঝায় এটা। আচ্ছা, এখন এই যে এসএসবি এসএসডাব্লিউ দিয়ে আসলে কি বোঝানো হয়, এটাও কিন্তু এমসিকিউ আসার মতো। এখন পর্যন্ত কিন্তু 4-5টা খুবই হট এমসিকিউ অলরেডি কাভার হয়ে গেছে। তার ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল, এই যে কখন আমরা এই ভ্যারিয়েন্স অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স টেস্ট ব্যবহার করি, তারপরে টি টেস্টের সাথে এটার মানে ইয়েটা কি, মানে অ্যাডভান্টেজটা কি, তারপরে কোন টেস্ট আমরা ব্যবহার করি অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্সে, দেন এই যে ভাগ করাটা, যে টোটাল ভেরিয়েশনটা হচ্ছে এই দুইটা গ্রুপের ভেরিয়েশনের যোগফল, আর বিটুইন ভেরিয়েশন উইদিন ভেরিয়েশন একটা ডাটা সেট দিয়ে চোখের দেখা দিয়েও আসতে পারে, যে এটা দেখে আবার বলো যে এটা উইদিন ভেরিয়েশন বেশি না বিটুইন গ্রুপ ভেরিয়েশনটা বেশি। তো এরকম বিষয়গুলো কিন্তু আমরা পড়ার সময় মাথায় রাখবো, যা যা বললাম আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখানে এক্স বার হচ্ছে গ্র্যান্ড মিন। গ্র্যান্ড মিন মানে সবগুলো অবজারভেশন আমরা যদি নেই সেগুলো হচ্ছে মিন, এই টোটাল সব অবজারভেশনের গড়, ওটা হচ্ছে গ্র্যান্ড মিন। হ্যাঁ, আচ্ছা, আর এখানে ডাবল সাম হয়েছে কি জন্য, যে গ্রুপগুলোও সাম হচ্ছে, আর প্রত্যেকটা গ্রুপের ভেতর অনেকগুলো অবজারভেশন আছে, মানে রো ওয়াইজও তো সাম হয়, কলাম ওয়াইজ সাম হয়, এরকম একটা বিষয় এখানে বোঝানোর জন্য ডাবল সাম ইউজ করা হয়েছে। এখানে দেখেন যে এই যে এইদিকেও ভিতরে সাম হচ্ছে, আবার এ বি সি এইদিকে সাম হচ্ছে, যার কারণে এটা হচ্ছে ডাবল সাম ইউজ করা হয়েছে। তাহলে এই সূত্রের ভেতরে এসএসবি এটাও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে ভেরিয়েশন ডিউ টু ডিফারেন্স ইন গ্রুপ মিনস। আর এসএসডাব্লিউ যেটা, এটা হচ্ছে কি সাম অফ স্কোয়ার উইদিন গ্রুপ। এই উইদিন গ্রুপ মানে নিজেদের মধ্যে যে ভেরিয়েশনটা, এটা কিন্তু র্যান্ডম এরর ইনসাইড গ্রুপস। হ্যাঁ, র্যান্ডম এরর ইনসাইড গ্রুপস, র্যান্ডম এরর ইনসাইড গ্রুপ, মানে গ্রুপের মধ্যে র্যান্ডম এরর ঘটার কারণে এটা ঘটতে পারে। মেইনলি হচ্ছে ইন্টারনাল মানে ভেতরের যে ভেরিয়েশনটা সেটা। আচ্ছা, তো অ্যানোভা হচ্ছে 3 or more গ্রুপস, এগুলো আলোচনা করা হয়েছে। এই যে দেখেন যে ইনস্টিড অফ কম্পেয়ারিং পেয়ার বাই পেয়ার কোথায় ব্যবহার হয়, পেয়ার বাই পেয়ার কোথায় ব্যবহার হয় বলেন তো, একটু মাথায় খাটান। পেয়ার বাই পেয়ার কখন ব্যবহার হয়? বলছি তো টি টেস্টে ব্যবহার হয়। তাহলে পেয়ার বাই পেয়ার গ্রুপ মিনসের যে ব্যাপারটা কোথায় ব্যবহার হয়, টি টেস্টে, এই জিনিসটাও কিন্তু আসার মতো। ইউজিং মেনি টি টেস্ট হুইচ ইনক্রিজেস এরর, মানে যখন এরকম বারবার করে কাজ করব, ওই দুটার সাথে আবার এই দুটা আবার এই দুটা, এইভাবে কাজ করলে এরর কিন্তু অটোমেটিক বাড়তে থাকবে। কিন্তু যখন আমরা একসাথে সবগুলো নিয়ে কাজ করব, এরর অটোমেটিক কমতে থাকবে। স্ট্যাটিস্টিক্যাল প্রসেসটা আমরা যখন সমগ্র নিয়ে একটা এক্সপেরিমেন্ট করি, ছোট ছোট এক্সপেরিমেন্ট করে ওইটা যোগ করলে আমরা কি জানি, আমরা তো এক্সপেরিমেন্টটা যখন করব আমাদের এক্স্যাক্ট ফলাফল কি আসবে আমরা কি বলতে পারি? কখনোই 100%। আমরা তো হচ্ছে সৃষ্টিকর্তা না। কোনো একটা কিছু যখন আমরা গবেষণা করে একটা ফলাফল দেই, সেটা আসল যে যা হওয়ার ছিল তার থেকে কিন্তু আমাদের গবেষণালব্ধ ফলাফল একটু ডিফার করবে, একটু ডেভিয়েন্স দেখাবেই। তাইলে আমাদের গবেষণা যদি টোটালটার উপরে হয়, তখন একটা ভুল আমাদের হবে। কিন্তু ওই গবেষণায় যদি ছোটো ছোটো করে অনেকগুলো গবেষণা করে আবার সেগুলো যোগ করি, তাহলে ভুল ছোটো ছোটো অনেকগুলো তো হইতেই থাকবে। তাহলে ছোটো ছোটো 4-5টা ভুল যখন যোগ করব, বড় অংশের টোটাল ভুলের চাইতে সেটা কিন্তু বেশি হয়ে যাবে। এই জন্য আমাদের যখন কিনা এফ টেস্ট দিয়ে সমগ্র কিছু গবেষণা করতে পারি, টি টেস্ট দিয়ে ছোটো ছোটো অনেকগুলো গবেষণা করার চাইতে ওই যে সমগ্র এফ টেস্ট দিয়ে গবেষণাটা
বেটার আউটপুট দেবে। এই জন্য 3-4টা গ্রুপের যে ভেরিয়েশন নিয়ে কাজ করলে অ্যানোভা টি টেস্টের চেয়ে বেটার ফলাফল দেবে। ইট ক্যান রিডিউস এরর, ঠিক আছে, এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। টি টেস্টটা হচ্ছে ইট ক্যান ইনক্রিজ এরর। তো এফ টেস্টটা হচ্ছে একটা সিঙ্গেল এফ টেস্ট ব্যবহার করে ওই এররটাও এক্ষেত্রে কমায় আনা হয়। আর আচ্ছা, এই যে এখানে যা যা বলছি সব কিছুই কিন্তু এখানে আছে। আচ্ছা, তো অ্যানোভার ক্ষেত্রে ওই যে আমরা একটা লাস্টে রেশিওর কথা বলছিলাম না, বলছিলাম যে ওইটা বুঝলে পরে কেউ যদি ওইখানে এখন লিঙ্ক আপ করেন ওইটার সাথে, এটা দুটা রেশিও বলছিলাম না, যে বিটুইন গ্রুপ ভেরিয়েশন আর উইদিন গ্রুপ ভেরিয়েশনের যেটা রেশিও দেখানো হয়েছিল, তো ওইটাই আমরা হচ্ছে MSB MSW মানে পরিসংখ্যানের যখন সূত্র লিখি এফ টেস্টে আমরা অ্যাকচুয়ালি MSB আর MSW দুইটা টার্ম ব্যবহার করি, মিন স্কোয়ার আর হচ্ছে মিন স্কোয়ার অব বিটুইন আর হচ্ছে উইদিন। তো ওইটাই অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আসছে হচ্ছে ওই কনসেপ্টের থেকে আমরা পরিসংখ্যানে এরকম একটা সূত্র আনছি। মানে কনসেপ্টের থেকে যখন সূত্র, এটা যদি বুঝেন তাহলে কিন্তু এটা সূত্রটা মানে এমন না যে সূত্র কনসেপ্ট বুঝলে সূত্র অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, তা না, সূত্র আপনাদের মুখস্থ করতেই হবে, কিন্তু কনসেপ্টটা যদি ব্যাকআপ হিসাবে থাকে তখন সূত্রটা একটু ফিল করতে পারবেন। এটাই হচ্ছে আমাদের পড়াশোনার রহস্য, যে আমাদের মুখস্থ করতেই হয়, কিন্তু কোনো একটা কনসেপ্ট যদি বোঝা থাকে, ধরেন যে ফুরিয়ার সিরিজ, হ্যাঁ, তো এটা যখন না বুঝেন তাহলে খুবই কষ্ট লাগবে। তো এরকম ম্যাথমেটিক্সে ওইটা আছে। তো পরিসংখ্যানের ক্ষেত্রে ওদের স্যাম্পলিংয়ের ক্ষেত্রে হচ্ছে কি বলে যে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, ওইটা সূত্র ধরেন শিখছেন কিন্তু ওইটা ফিলই করতে পারলেন না, তখন কিন্তু বার্ডেন মনে হবে, ঠিক আছে। পরিসংখ্যান, ম্যাথমেটিক্স, এগুলা ফিজিক্স, সায়েন্সের সাবজেক্টগুলো মানে ম্যাথ করতে পারবেন কিন্তু কখনোই আনন্দটা পাবেন না, এই জন্য একটু বোঝার ট্রাই করবেন। আর এখন বোঝার কিন্তু অনেক ওয়ে আছে, আমাদের ইউটিউব থাকে, চ্যাট জিপিটি থাকে, তারপরে আমাদের গুগলের আরও অনেক আর্টিকেল থাকে, আমাদের অনেক সহজ বইপত্র থাকে। তো আপনাদের হচ্ছে এখন অনেক সুন্দর একটা যুগে আমরা আছি। আগে কিন্তু বুঝতে হলে দেখা যায় যে এক রাজশাহীর মানুষ বই নাই, ঢাকার আসতে হইতো, ঢাকা এসে তখন তার পড়াশোনা করতে হতো, এরকম একটা অবস্থা ছিল। আচ্ছা, তো ওই যে যেটা বলতেছিলাম যে বিটুইন ভেরিয়েশন আর উইদিন ভেরিয়েশনের একটা যে রেশিও, ওইটাই অ্যাকচুয়ালি এফ টেস্টে আমরা করি। তো এই জিনিসটা কিভাবে আসে এটা একটু দেখব। এটা খুবই রেয়ার কেস হবে যখন এটা ম্যাথ, টোটাল বড় ম্যাথ পরীক্ষায় দেবে, তা কিন্তু দেবে না। কিন্তু এটা কিভাবে আসলো সেটা একটু দেখি, কারণ ওই টেবিল, আমাদের দুইটা টেবিল আছে অ্যানোভার ক্ষেত্রে, ওই টেবিলের ভিতরকার যে এলিমেন্টগুলো সেটা একটু বোঝা দরকার। ওইটা বোঝার জন্য হলেও একটা ম্যাথ, দুইটা ম্যাথ আমাদের একটু দেখতে হবে। ম্যাথ আসবে না মানে এই না যে ম্যাথের ভেতর থেকে কোনো একটা কনসেপ্ট নিয়ে কোয়েশ্চেন হবে না, এই জন্য ছোটো ছোটো ম্যাথগুলো কিন্তু সব ক্ষেত্রে একটু দেখতে হবে। আচ্ছা, এই যে মাল্টিপল টি টেস্ট মানে আমরা এই বলা হচ্ছে যে আমরা আচ্ছা, আরেকটা বিষয় আমি বলছিলাম না যে ইফ এফ ইজ লার্জ, দেখেন এফটার ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে বিটুইন ভেরিয়েশন আর উইদিন ভেরিয়েশনের একটা এফটাকে অ্যাকচুয়ালি এটাই আমরা বলা হয়েছে যে বিটুইন ভেরিয়েশন যখন বেশি হয় তখন কি ওই যে ট্যাবলেটের ক্ষেত্রে যখন আমরা বিটুইন ভেরিয়েশন একটার থেকে আর একটার ভেরিয়েশন বেশি পাচ্ছি, তখনই তো বলতেছি এটার সাথে এটা আলাদা, এটার সাথে এটা আলাদা। তো এই ভেরিয়েশনের মান যত বড় হবে, অর্থাৎ বিটুইন ভেরিয়েশনের মান যত বড় হবে, অর্থাৎ এফ এর ভ্যালু যত বড় হবে, তখনই কিন্তু আমরা বলতে পারবো তাদের ভিতরে ডিফারেন্স আছে। আর ডিফারেন্স যখন আছে, ওইটা যখন বলতে পারবো, তখন আমরা তাদের মধ্যে যে ডিফারেন্স নাই ওই বিশ্বাসটাকে খণ্ডন করতে পারবো। আর একটা বিশ্বাস যেটা কিনা ছিল ওইটাকে খণ্ডন করাকে আমরা কি বলি বলেন তো পরিসংখ্যানে? ওইটাকে বলা হয় রিজেক্টিং নাল। হ্যাঁ, রিজেক্টিং নাল, বুঝছেন? এই নটে যদি আমাদের বিলিভ থাকে যে ওষুধগুলা কোনো পার্থক্য নাই, ওষুধগুলো একই, হ্যাঁ, সহজে ওষুধগুলো একই, এই জিনিসটাই এফ এর ভ্যালু যত বড় হইতে থাকে, আমাদের এইচ নটটা এফ যত বড় হইতে থাকে, এফ যত বড় হইতে থাকে, এফ এর মানটা যত বড় হইতে থাকে, তত আমরা এইচ নটকে ক্যান্সেল করে দিতে পারি। এইচ নটকে ক্যান্সেল করে এইচ এ কে আনি। এইচ এ কি, যে না ওষুধগুলো আলাদা, ওষুধগুলো আলাদা, ঠিক আছে। তো এটাই এফ এর মানটা যত বড় হবে,
গ্রুপস ডিফার সিগনিফিকেন্টলি। তো এটাও কিন্তু একটা কোয়েশ্চেন, এফ এর মান যত বড় হবে তখন আমরা এইচ নটকে রিজেক্ট করতে পারি, তখন আমরা বলতে পারি গ্রুপগুলা ডিফার সিগনিফিকেন্টলি। তো এখান থেকে যে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট কনসেপচুয়াল এমসিকিউ, এটা কিন্তু পড়তেও ভালো লাগে, তাই না? এই বিষয়গুলো আমরা আগে পড়ে আসছি, এখন আবার একটু পড়াশোনা করতেছি। একটু যদি সুন্দর করে পড়েন, কারণ এই বিষয়টা কি যে ধরেন যে একটা বিষয় চিন্তা করেন যে আপনাদের একটা সুযোগও কিন্তু আসছে, এটা ঠিক যে সব কিছু আমাদের চাকরি পাওয়ার উপরেই আমাদের সাফল্য নির্ভর করে, কিন্তু আরেকটা বিষয় মাথায় রাখবেন যে কোনো একটা জার্নিতে, কোনো একটা জার্নি ধরেন কোথাও একটা যাচ্ছেন, কোনো একটা জার্নি, কোনো একটা খেলা, জয়ীরাই অলওয়েজ জয়ী তা না, হারা মানুষগুলো অনেক ক্ষেত্রে জয়ী হইতে পারে। তো কিভাবে জয়ী হইতে পারে, এটা যদিও একটু জ্ঞান টাইপের মনে হবে, কিন্তু একটু একটু শোনেন, 30 সেকেন্ডে শেষ করব। সেটা হচ্ছে যারা ধরেন যে ভার্সিটি লেভেলে পরিসংখ্যান একটু কম পড়ছেন বা পড়ছেন, মনে হয়েছে যে না এইগুলা একটু ভালো মতো টাইম পেলে পড়তে পারতাম, তো তারা যখন আবার পড়বেন এখন, তারা কিন্তু অনেক কনসেপ্ট আবার শিখেও যাবেন। আমার কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় একটু ল্যাক ছিল, ওইটা কিন্তু বিসিএস প্রিপারেশন যখন আবার পরিসংখ্যানে নিলাম, তখন কিন্তু অনেক কিছু আবার ক্লিয়ার হলো। তো এদের ক্লিয়ার হয়ে লাভ কি হলো, একটু ভালো লাগলো, নিজের একটা সাবজেক্ট সম্পর্কে বিভিন্ন আইডিয়াগুলো যখন আবার একটু রিভাইজ করলাম, ওই জিনিসটা একটু ফিল করে বোঝার ট্রাই করলাম, ওটা কিন্তু ভালো লাগলো। তারপরে আমার সাফল্য ব্যর্থতা যাই হইতো, সফল হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি ব্যর্থও হইতাম তাও ওই যে একটু ভালো লাগা ওইটা তো থাকতো। তো আপনারা যারা সাফল্য লাভ করলেন তারা তো হইলই পরিসংখ্যান নিয়ে এখন শিখে পড়ে আবার এটা কাজে লাগাতে পারবেন, কিন্তু যারা পরীক্ষায় পাশ করবেন না তারাও কিন্তু ব্যর্থ না। তারা এই টোটাল পরিসংখ্যানগুলো নিয়ে আবার যখন একটু নিজেদের ভেতর ধারণ করবেন, তখন দেখবেন যে এটা কোথাও না কোথাও কাজে লাগবে। এখন না হোক পরের বিসিএসে লাগতে পারে, বা কোথাও না কোথাও কাজে লাগবে। পরিসংখ্যান এমন একটা জিনিস যেটা সারা জীবনভর কোথাও না কোথাও কাজে লাগে। তো এই জন্য হতাশ হওয়ার কিছু নাই, আমাদের জার্নিটাই মেন। জার্নির পরে যে ফলাফল ওইটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু ওইটাই সব কিছু না। এই জন্য এটা আমাদের মাথায় রাখা যাবে না যে 100 জনে একজন টিকবে, আমি ওই 99 জনের হওয়ার পসিবিলিটি বেশি, এই বলে জার্নিটা থামায় দেওয়া যাবে না। জার্নি থামাইলে তো ওই পসিবিলিটিও শেষ হয়ে গেল, আপনার এই আনন্দ লাভ বা শেষবারের মতো পরিসংখ্যান শেখার কিন্তু একটা সুযোগও আসছে আপনার সামনে। কারণ এইবার যদি না শেখেন আবার কবে পরিসংখ্যান শিখবেন, নিজের সাবজেক্ট শিখবেন, এটা কিন্তু নাও হইতে পারে। তো এইবার একটা লাস্ট চান্স আসছে অ্যাটলিস্ট নিজের অনার্স লেভেল, মাস্টার্স লেভেলের সেই সাবজেক্টটাকে শেখার, যেটা কিনা অনেক বিষয় আপনি পারেন না বা মনে হয়েছে যে শেখা দরকার, এবং এটা ভালোও লাগবে। নিজের সাবজেক্ট যদি বেসিকগুলা ক্লিয়ার করেন, মানুষ কিন্তু অনেক সময় অনেক কিছু জিজ্ঞেস করে ফেলে। অনেক সময় একটা ছোট ভাই জিজ্ঞেস করবে যে রিগ্রেশন অ্যানালাইসিস কি, বা একজন জিজ্ঞেস করবে এফ টেস্ট কখন করি। তো এইগুলো যখন অ্যান্সার চট করে অ্যান্সার দিয়ে দেবেন, নিজেরও ভালো লাগবে, ভাইটাও বুঝবে যে না এটা ভালো স্টুডেন্ট ছিল। ঠিক আছে? তো এই বিষয়ে তখন যদি আবার বলেন যে এটা মনে পড়তেছে না, বা ও যদি বুঝে ফেলে আপনি এটা বুঝতেছেন না, তখন কিন্তু আবার সে পরে হাসবে আপনাকে নিয়ে। হ্যাঁ, তো এইরকম অনেক বিষয় থাকে। আচ্ছা, তো মাল্টিপল টি টেস্ট কেন করি না, ওই যে বলাই হয়ে গেছে যে এররটা বেশি হয়। টাইপ 1 এরর ইনক্রিজ করে, হ্যাঁ, যখন ওই 6 পেয়ার ওয়াইজ হইতো। আমরা যদি 4টা গ্রুপ নিয়ে কাজ করতাম, 4টা গ্রুপ নিয়ে 4টা দল যখন খেলে, টোটাল ম্যাচ কয়টা হয়? 6টা ম্যাচ হয় না, জোড়া জোড়া করে। এখন ওই 6টা এক্সপেরিমেন্ট করা লাগতো, ওই প্রত্যেকটার ভিতরে আবার কিন্তু এরর থাকতো, 5% এরর, যেটা কিনা পরিসংখ্যানের একটা এরর 5%। ওইটা যখন সব ক্ষেত্রে ঘটতো, তাহলে টাইপ 1 এরর কিন্তু ঘটতে পারতো। প্রত্যেকটা ক্ষেত্রেই টাইপ 1 এরর ঘটে। তো টাইপ 1 এরর 4বার ঘটতো, এখন কিন্তু তা হচ্ছে না, এখন যদি ঘটেও একবার এরর ঘটবে। আচ্ছা, অ্যানোভা কন্ট্রোলস দিস এরর বাই ইউজিং ওয়ান টেস্ট। একটা টেস্ট করে এররটাকে কমায়। তাইলে অ্যানোভা কিভাবে এরর কমায়? জাস্ট একটা টেস্ট করে, তাহলে টাইপ 1 এরর কমে। এটা মাথায় রাখতে হবে যে অ্যানোভা কোন টাইপের এরর কমায়, টাইপ 1 এরর কমায়। বুঝছেন? এটা কিন্তু একটু আরেকটা বিষয়। তাহলে চারদিকে ছড়ায় আছে এমসিকিউ, আপনারা নিজেরাও গবেষণা করবেন। যখন পড়বেন একটু সাধনা করে পড়তে হবে, যেন আমরা স্বপ্নে এমসিকিউ দেখি। অনেকের ক্ষেত্রে এটা হয় যে স্বপ্নে তারা পরীক্ষার বই দেখে বা পরীক্ষার প্রশ্ন দেখে। এটার মানে কি? আসলে আমাদের ব্রেইনটা যখন একটা নির্দিষ্ট লেভেলে চলে যায়, মানে একটা বিষয় সাধনা করতে করতে, সে ভবিষ্যতে কি ঘটতে পারে এরকম একটা বিষয় সে জাস্ট কেমন যেন একটু দেখতে পায়, মানে ওটা জানেও না যে কেন দেখলো, মানে একটা ক্ষমতা চলে আসে তার ভেতর। তো ওই সাধনাগুলোর জায়গায় আপনাদের পৌঁছাইতে হবে। আর আপনাদের হচ্ছে ফিজিক্যাল মেন্টাল ওয়েলবিং
এটার মতো আরেকটা ওয়েলবিং আছে, সেটা হচ্ছে আধ্যাত্মিক সাধনা বা আধ্যাত্মিক যে ওয়েলবিং বা স্পিরিচুয়াল ওয়েলবিং। তো ওই বিষয়গুলা দরকার আমাদের, মানে সৃষ্টিকর্তার সাথে আপনার কানেকশনটা কেমন, এটা কিন্তু আহ, আমাদের ধর্মচর্চা করলে, নামাজ কালাম পড়লে এটা বাড়ে, তারপরে মেডিটেশন করলে এগুলো আসে। তো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে করব। পড়াশোনার সাথে সাথে মনোনিবেশটা বাড়ানোর চেষ্টাও করতে হবে, কারণ মনোনিবেশ বাড়াইলে সেটা কিন্তু আমাদের সারা জীবনই বিভিন্ন ক্ষেত্রে হেল্প করবে, আমাদের অভ্যন্তরীণ জীবনে, রিলেশনশিপ মেনটেইনে অ্যান্ড আরও বিভিন্ন বিষয়ে। আচ্ছা, অ্যানোভা আবার দুইটা টাইপ থাকে মেইনলি, ওয়ান ওয়ে টু ওয়ে অ্যানোভা, আরেকটা আছে অ্যানোভা উইথ রিপিটেড মেজার্স। তো ওয়ান ওয়ে অ্যানোভা, টু ওয়ে অ্যানোভার ক্ষেত্রে আমরা যদি টেবিলটা দেখে আসি আর সহজে বুঝতে পারবো, এরপরে আপনারা এগুলা দেখলেই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। তো ওয়ান ওয়ে অ্যানোভা, টু ওয়ে অ্যানোভার টেবিলগুলা কেমন হয় সেটা একটু দেখি। আচ্ছা আচ্ছা, ধরেন যে ওয়ান ওয়ে অ্যানোভা, এখানে সোর্স অফ ভেরিয়েশন থাকে, ভেরিয়েশনের সোর্সটা কোথা থেকে আসছে, বিটুইন গ্রুপ থেকে নাকি উইদিন গ্রুপ থেকে। আমি যেটা দেখাইছি ওটা কিন্তু ওয়ান ওয়ে অ্যানোভা ছিল। এখন এই যে সাম অফ স্কোয়ার যেটা, সেটা হচ্ছে বিটুইন গ্রুপে আর উইদিন গ্রুপে আমরা ভাগ করে দিচ্ছি, লাস্টে আমরা সেটা টোটাল সাম অফ স্কোয়ার পাবো। আর ডিগ্রিস অফ ফ্রিডম নামে একটা বিষয় আছে, যে আমরা আগেও বলছিলাম যে ধরেন যে পাঁচটা, মানে এটার সাথে কানেক্টেড না, কিন্তু ডিগ্রিস অফ ফ্রিডমের মেন আইডিয়াটা আসলো কোত্থেকে সেটা একটু বলি। ধরেন যে পাঁচটা সিট আছে, হ্যাঁ, এখানে পাঁচটা সিট, সিট ওয়ান, সিট টু, 3, 4, 5। এখন পাঁচজন স্টুডেন্ট আছে, এ, বি, সি, ডি, ই। এ যখন এই রুমে আসবে, সে কি কোন সিটে বসতে পারে? 1 থেকে 5 যে কোনো একটাই বসতে পারে না? তাহলে এ কিন্তু দেখেন 3, 4, 5, এ হচ্ছে পাঁচটাতেই বসতে পারে। বি কয়টাতে বসতে পারে? এ ধরেন যে একে বসে গেল, এ যদি একে বসে যায় তাহলে বি কি হচ্ছে, ওই পাঁচটাই পাচ্ছে, বির কিন্তু ফ্রিডম লস হচ্ছে। বি তখন ওই চারটার মধ্যে যে কোনো একটায় বসবে, কিন্তু তার কিন্তু ফ্রিডম আছে, এমন না যে তার ফ্রিডম নাই। ওই চারটার মধ্যে যে কোনো একটা বসবে। ক্লাসে যেটা হয়, ক্লাসে যদিও পিছন থেকে ভরে, এখানে সামনে থেকে ভরা দেখানো হয়েছে। সামনের থেকে ভরে কখন? যখন খাবার লাইন হয় তখন মানুষ সামনে যায়, আর ক্লাসে যখন যায় পিছন থেকে বসে। তো এটাই হচ্ছে বিষয়, যে এ এখন একে গেল, তাহলে হয়তো সামনে বিরিয়ানি বা কোনো একটা বুফে আসছে, এই জন্য একে গেছে, না হলে একে যাওয়ার কথা না। এখন বি তখন বাকি চারটার মধ্যে যাবে। সি এখন ধরেন যে বি 2তে গেল, কারণ খাবার লাইন, সে তো 2তে যাবে, বা এমন না যে 2-এ যাবে, 3, 4, 5, তার যদি মনে হয় যে না আমি পরে খাবার নিব, হ্যাঁ, তো সি তখন কি হবে, 3, 4, 5-এর মধ্যে যে কোনো একটা যাবে, ধরেন 3-এ গেল। ডি, 4-এ গেল। এখন ই যেটা, ডি পর্যন্ত কি হয়েছিল, ডি কিন্তু 4, 5 দুইটা পাইছে, যে কোনো একটাতে সে আসছে। ই এর ক্ষেত্রে কি ওই সুযোগ আছে বলেন তো? ই তো শুধু 5ই পাবে, হ্যাঁ, ই এর জন্য 5ই বরাদ্দ। হ্যাঁ, ধরেন একটা পৃথিবীতে যদি 5টাই নারী 5টা পুরুষ থাকে, ওই প্রথম 4জন বিয়ে করে নেওয়ার পর 5 নাম্বার পুরুষের সাথে 5 নাম্বার মহিলারই তো তখন বিয়ে হবে, ওদের কোনো আর কোনো সুযোগ নাই, ওখানে কোনো স্বাধীনতাও নাই। তো ওই রকম একটা বিষয় হয়েছে ই এর ক্ষেত্রে, যে ওর 5 নাম্বারেই যাইতে হবে। তো ওর কি কোনো স্বাধীনতা আছে, কোনো ফ্রিডম আছে? তো ডিগ্রিস অফ ফ্রিডমটা অ্যাকচুয়ালি এই কনসেপ্টের উপরই বেস করে হয়েছে, যে লাস্টের যেটা এলিমেন্ট তার কিন্তু কোনো ফ্রিডম থাকে না। তখন আমরা এটাকে যদি টোটালটাকে যদি এন বলি, ডিগ্রিস অফ ফ্রিডমটা এন -1 হয়ে যায়, 1 লেস হয়ে যায়, বুঝছেন? 1 লেস হয়ে যায়। দেখেন সব ক্ষেত্রেই কিন্তু k-1 হয়েছে, এখন এটা n-k হয়েছে, কিন্তু টোটাল কিন্তু n-1ই হয়েছে। এখন n-k কেন হয়েছে? টোটাল অবজারভেশন মাইনাস গ্রুপ নাম্বার। টোটাল অবজারভেশন দেখা যাচ্ছে ওইখানে, এখানে যদি আমরা দেখি যে বিটুইন গ্রুপের ক্ষেত্রে আমাদের গ্রুপ কয়টা? 3টা গ্রুপ। ওই 3টা গ্রুপ থেকে 1 মাইনাস করে বিটুইন গ্রুপের জন্য 2 হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম আমরা পাই। আর টোটাল অবজারভেশন নাম্বার, টোটাল অবজারভেশন ধরেন যে এখানে কত ছিল, কয়টা? 5। ABC এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ওখানে যাই ছিল, এখানে 1, 2, 3, 4, 5টা করে 15।
তাহলে টোটাল 15টা ছিল না, তার থেকে 1 মাইনাস করলে টোটাল ডিগ্রিস অফ ফ্রিডম তখন আসবে হচ্ছে 14। মানে টোটাল থেকে 1 মাইনাস, ওইখানে গ্রুপ নাম্বারের চাইতে 1 মাইনাস, এরকম একটা বিষয়। আমরা এই ডিগ্রিস অফ ফ্রিডমগুলো আমরা সামনে আরেকটু দেখবো, মানে জাস্ট বেসিক আইডিয়া দিলাম। সহজ কথায় মনে রাখবেন যে লাস্টের কোনো ফ্রিডম থাকে না, যার কারণে ওই ডিগ্রিস অফ ফ্রিডম 1 কমে আসে। আর কেউ যদি জিজ্ঞেস করে এরকমভাবে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিবেন, কোনো ছোট ভাই বড় ভাই। এখন সমস্যা হচ্ছে, না সমস্যা না, মানে বিষয়টা হচ্ছে যে ওই এটা তো আর পরীক্ষায় আসবে না, পরীক্ষায় এইগুলোই আসবে, কিন্তু এটা বোঝানোর জন্য এই জিনিসটা একটা সাপোর্ট হিসাবে ইউজ করলাম। আর এখানে হিসাবটা কিভাবে হয় সেটা আমরা ম্যাথে গেলে আরেকটু দেখব। এখানে যেটা বললাম, গ্রুপ নাম্বারের থেকে 1 মাইনাস, হ্যাঁ গ্রুপ নাম্বারের থেকে 1 মাইনাস, এটা টোটাল অবজারভেশন থেকে 1 মাইনাস, আর এটা হচ্ছে এন মানে কি টোটাল অবজারভেশন, আর কে মানে হচ্ছে গ্রুপ নাম্বার। তাহলে টোটাল অবজারভেশন যদি এখানে 15টা হয় আর গ্রুপ নাম্বার যদি 1 2 3টা হয়, তাইলে এইখানে দেখেন 12 আসতেছে না, এটা হচ্ছে এই যে উইদিন গ্রুপ ভেরিয়েশনের ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে 12। আর কে মাইনাস 1 কত, এ বি সি, তাহলে হচ্ছে 2। 12 যোগ 2 তাহলে কি হচ্ছে 14। 14ই কিন্তু আমরা পাইছি টোটাল ডিগ্রিস অফ ফ্রিডম। তাহলে টোটাল ডিগ্রিস অফ ফ্রিডমটা কি, বিটুইন গ্রুপস ডিগ্রিস অফ ফ্রিডম আর উইদিন গ্রুপ ডিগ্রিস অফ ফ্রিডম, ঠিক আছে। তাহলে এটা পরে তো শিখবেন, এখন একটু আচ্ছা পরেই আমি এটা একটু নোট ডাউন করে নিয়েন। এখন ডিগ্রিস অফ ফ্রিডম যদি নাও বুঝেন, আমরা যেই টেবিলটা যেটা মেইনলি আসছে সেটা একটু বোঝার ট্রাই করি। এগুলো একটু আমরা মুছি। আর কোনো কিছু ধরেন যে একটু না বুঝলেও এখানে পজ করে দিয়ে আরেকবার একটু শুনতে পারেন। আচ্ছা, তাইলে এই সাম অফ স্কোয়ারের সাথে ডিগ্রিস অফ ফ্রিডম আমরা যখন ডিভাইড করব, তখন ওইটা হচ্ছে এম এস বি আর এম এস ডাব্লু। এই এম এস বি অ্যাকচুয়ালি এস এস বি ডিভাইডেড বাই ডিগ্রিস অফ ফ্রিডম, আর এম এস ডাব্লু হচ্ছে এস এস ডাব্লু ডিগ্রিস অফ ফ্রিডম। তাহলে এখানে ডিগ্রিস অফ ফ্রিডম কে মাইনাস 1, কয়টা গ্রুপ আছে তার থেকে 1 মাইনাস, আর এখানে ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে এন মাইনাস কে, অবজারভেশন কয়টা আছে তার থেকে গ্রুপ নাম্বার মাইনাস, আর শেষে হচ্ছে এন মাইনাস 1। দেখেন এন মাইনাস 1 এর সাথে তার এম এস কিছু করার নাই, ওটা তো নাই। আর হচ্ছে ওইখানে এফ, এই যে এফ টেস্ট, এফটা হচ্ছে এই যে এম এস বি আর এম এস ডাব্লু, এদের যে এটা রেশিও, এটাই হচ্ছে এফ। আর এই এম এস বি এর মানটা যত বড় হয় তত তত এফ এর মান বড় হইতে থাকে, আর যত এফ এর মান বড় হইতে থাকে তত আমরা বলতে পারি যে বিটুইন গ্রুপ ভেরিয়েবিলিটি বেশি। আর যত বিটুইন গ্রুপ ভেরিয়েবিলিটি বেশি তখনই আমরা বলতে পারি যে হ্যাঁ ওই ওষুধগুলো আলাদা, বা ওই আমরা বিভিন্ন যখন আমরা পলিসি গ্রহণ করি ওই প্রত্যেকটা পলিসির এফেক্ট আলাদা। এই যে গ্রুপগুলা ডিফার করতেছে, অ্যাটলিস্ট একটা হলেও ডিফার করতেছে, সিগনিফিকেন্স আছে সেটার, ওই বিষয়টাকে আমরা ইন্টারপ্রেট করতে পারি। আচ্ছা, টু ওয়ে অ্যানোভা টেবল আরেকটা বিষয় আছে। তো অ্যানোভা অ্যাকচুয়ালি এটাই, এরকম একটা মেকানিজম দিয়ে আমরা ভেরিয়েবিলিটি চেক করি। টু ওয়ে অ্যানোভা দেখেন এখানে, ওইখানে যেরকম খুব সিম্পল ছিল এ বি সি এবং কয়েকটা অবজারভেশন ছিল, এইখানে আবার কি হয় ফ্যাক্টর এ আর বি, এটা আগেরটার মতোই। ধরেন যে ওখানে কিন্তু একটা মাত্র ইয়ে ছিল যে আমরা যে চিন্তা করি এ বি গ্রুপের যে ভেরিয়েবলগুলা, জাস্ট তার কি বলা যায় যে তার ওষুধ কার্যকারিতা, ওইটার ছাড়া কিন্তু আর কোনো কিছু ভেরিয়েবল ছিল না। ওষুধ কাজ করতেছে কয়দিনে, এর উপর কয়দিনে, এর উপর কয়দিনে, এরকম। এখন এটা ছাড়াও যদি অন্য কোনো ভেরিয়েবল আমরা আনি, যে ওষুধ কার্যকারিতা ছাড়াও আরও কোনো একটা বিষয় ওই ওষুধগুলোর সাথে আমরা লিঙ্ক আপ করে ওইটাকে আমরা আনলাম। আমরা উদাহরণ দেখব। উদাহরণ দেখলাম যে এরকম যে টু ওয়ে অ্যানোভা, যে ফার্টিলাইজার টাইপ আর ইরিগেশন। প্রথম ওয়ান ওয়ে অ্যানোভা কি, একটা জমিতে ধরেন ফার্টিলাইজার দেওয়া হচ্ছে, 3 রকম ফার্টিলাইজার আছে। হ্যাঁ, ওয়ান ওয়ে অ্যানোভাতে আমরা কি করি, আচ্ছা ওষুধের উদাহরণ তো ছিলই, আমরা ধরেন ওষুধের উদাহরণ এর সাথে যদি তুলনা করি যে ওষুধ আর ভ্যাকসিন একই সাথে রোগীদের উপর দেওয়া হচ্ছে, তখন কীরকম কাজ করে, বা দুইটা ওষুধ একসাথে দেওয়া হচ্ছে, ওষুধ আর ডায়েট দেওয়া হচ্ছে, ওষুধের সাথে তার আবার একটা আয়ুর্বেদিক কোনো একটা বিষয়, বা ওষুধের সাথে মেডিটেশন দেওয়া হচ্ছে, এরকম যখন দুইটা বিষয় একসাথে করা হয় তখন সেটা টু ওয়ে অ্যানোভা হয়ে যায়। এখানে যেরকম ফার্টিলাইজার টাইপ আর ইরিগেশন,
ইরিগেশন লেভেল, এই দুইটা একসাথে কাজ করা হয়েছে জন্য 2A অ্যানোভা। এখন শুধু ফার্টিলাইজার টাইপ দিয়ে যদি আমরা গবেষণা করতাম যে জমিতে ফসল কীরকমভাবে ফলে, তখন ওইটা হচ্ছে 1 ওয়ে অ্যানোভা হইতো। আর এখন এই যে দুইটা ফ্যাক্টর যখন কাজ করে তখন তাদের মধ্যে আবার একটা ইন্টারাকশন থাকে। দেখা গেল যে ওই ওষুধের সাথে ওই ভ্যাকসিনের একটা ইন্টারাকশন থাকতে পারে, ওই ভ্যাকসিনের একটা ইন্টারাকশন থাকতে পারে, আবার তার হচ্ছে খাদ্যের প্যাটার্নের সাথে ওষুধের কোনো ইন্টারাকশন থাকতে পারে। তো যখন আমরা দুইটা ফ্যাক্টর নিয়ে কাজ করব 2A অ্যানোভাতে, তখন একটা ইন্টারাকশনের বিষয়টা কিন্তু চলে আসে। তাহলে ইন্টারাকশন এফেক্ট কামস ইন 2A অ্যানোভা, এটাও কিন্তু আরেকটা বিষয় যেটা কিনা MCQ আসার মতো। আচ্ছা, তাহলে 1 ওয়ে 2A অ্যানোভা আমরা মোটামুটি পার্থক্যটা বুঝলাম যে আমরা দুইটা ফ্যাক্টর যখন থাকে আর একটা ফ্যাক্টর তখন 1 ওয়ে, দুইটা ফ্যাক্টর থাকলে 2A ইন্টারাকশন কামস ইন 2A অ্যানোভা। একটু মোর কমপ্লেক্স, বাট এক্ষেত্রে একটু বেটার ফলাফল আসে যখন কোনো একটা কিছু কমপ্লেক্স হয়, বেটার ফলাফল আসে। আপনার BCS কমপ্লেক্স এক্সাম, আমাদের পড়াশোনাটা হয়তো বা অনার্স লেভেলের চাইতে সহজ মনে হতে পারে, কিন্তু এক্সামের যে গুরুত্বের দিক দিয়ে যদি চিন্তা করেন এটা তো আরও কমপ্লেক্স। সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্স হলে কি হয়, বেটার আউটপুট আসে। এই যে পরীক্ষা অনেক কমপ্লেক্স একটা পরীক্ষা, কিন্তু আমাদের আউটপুটটা আবার কি ক্যাডার হয়ে যাওয়া, এরকম। মানে যখনই জীবনে দেখবেন কমপ্লেক্সিটি আছে কোনো একটা টাস্কে, ওই টাস্কের আউটপুটটাও বেশি হয়। এই জন্য 10-12 ঘন্টা 14 ঘন্টা যদি পড়তে হয় সেটাও পড়েন, কমপ্লেক্সিটির পরে ওইটা আছে না যে অনেক যখন গভীর রাত হয় এটার পরেই কিন্তু সকালের সূর্য তত তাড়াতাড়ি আসছে। তা রাত গভীর হচ্ছে মানে সমস্যা বাড়তেছে, সূর্যও তত তাড়াতাড়ি উঠবে আপনাদের জীবনে, মানে সাফল্য আসবে। মানে এরকম যে ভাব সম্প্রসারণগুলো কিন্তু এখন লিঙ্ক আপ করা যায় জীবনের সাথে। আর এটা হচ্ছে বলা সহজ, আমি হয়তো বলতেছি, কিন্তু করতে কিন্তু হবে আপনাদেরই। আচ্ছা, এই যে ফ্যাক্টর A B ইন্টারাকশন, এই বিষয়গুলো নিয়ে এখানেও কিন্তু সাম অফ স্কোয়ার আছে। হ্যাঁ, সাম অফ স্কোয়ার A B, এখন SSAB, এটা একটু সাফিক্স আকারে হবে, আসলে নিচে হবে একটু SSA SSB SSAB। তো এই তিনটা ক্ষেত্রে সাম অফ স্কোয়ারের কনসেপ্টটা কিন্তু আগেই বলছি। ডিগ্রিস অফ ফ্রিডমের ক্ষেত্রে আমরা বলছি, সেক্ষেত্রে A B এই দুইটার ক্ষেত্রে কিন্তু ওই যে এক এক করে মাইনাস হচ্ছে। ইন্টারাকশনের ক্ষেত্রে কি হয়, ইন্টারাকশন তো দুইটার গুণফল, তো আগের দুইটা যা ছিল ওইটারই জাস্ট গুণফল হয়ে যায় ডিগ্রিস অফ ফ্রিডমের ক্ষেত্রে। আর উইদিন এররটার ক্ষেত্রে কি হয়, ABN মাইনাস AB, ABN মাইনাস AB। ABN আগে কি ছিল, টোটাল নাম্বার অফ অবজারভেশন মাইনাস গ্রুপ। ABNটাই কিন্তু এখানে ওই আগের বিষয়টাকে প্রতিনিধিত্ব করতেছে, মানে আগেরটা যা ছিল এখানে কিন্তু ওইটাই হচ্ছে। আপনারা একটু চিন্তা করলে দেখতে পারবেন যে আগে সবগুলো অবজারভেশন মাইনাস আমাদের কি ছিল, গ্রুপ নাম্বার। তো ওইটার সাথে মিল রেখে কিন্তু এই সূত্রটা কিন্তু লিঙ্ক আপ করা যায়। আর এটাই যখন কমন নিলাম তাহলে ABN মাইনাস 1, AB যদি কমন নেই তাহলে এখানে N আসে আর এখানে 1 আসে। তো এটার সাথে এই দুইটা একটু মনে রাখতে হবে। এখানে সরাসরি দেখা যাচ্ছে যে ইন্টারাকশনের ডিগ্রিস অফ ফ্রিডম কত, এরকম কোয়েশ্চেন হতে পারে, বা ফ্যাক্টর আছে একটা B, তো ফ্যাক্টর B এর ক্ষেত্রে ডিগ্রিস অফ ফ্রিডম কত হবে, বা মিন স্কোয়ার, বা এরকমও কিন্তু হইতে পারে, শিওর না। এটা ভার্সিটিতে এরকম শূন্যস্থান পূরণ বা এরকম অনেক সময় থাকতো যে একটা অ্যানোভা টেবিল দিয়ে দিত, তো বললো যে এটা ফাঁকা, তো এখানে কি হবে, এখানে নাম্বার দিয়ে দিত, তাহলে এই নাম্বার দিয়ে দিত, এই নাম্বার দিয়ে দিত, তো এরকম নাম্বার দেওয়া থাকতো। তার বেসিসে এখানে ধরেন যে শূন্যস্থান, এখানে ধরেন যে শূন্যস্থান, ওই শূন্যস্থানের পরে আবার লাস্টে ইন্টারপ্রিটেশনও করতে বলতে পারত। দেখা যায় একটা টেবিল দিয়ে দিল আপনাদের 1 ওয়ে বা 2 ওয়ে, টেবিলে কয়েকটা সংখ্যা বসায় দিল, সংখ্যা বসানোর পর এই ঘর ফাঁকা, এই ঘর ফাঁকা, তাহলে ওই সংখ্যাগুলোর অনুপাত করে এটা বের করতে পারবেন, এবং এইটার থেকে আমরা এটা বের করতে পারবো। আর এইটা যখন বের হবে তার বেসিসে একটা আলফার ভ্যালু ধরেন কোশ্চেনে দিয়ে দিবে, ওটার সাথে তুলনা করে, বা একটা ক্রিটিক্যাল ভ্যালু দিয়ে দিল, তার সাথে তুলনা করে কিন্তু হাইপোথিসিস রিজেক্ট হবে নাকি ক্যান্ট রিজেক্ট হবে ওইটা আমরা আসতে পারে, মানে ওই রকম বিষয়ও কিন্তু আসতে পারে। মানে ওই রকম যদি কোশ্চেন করে যে একটা টেবিল দিয়ে দিল, টেবিলের বেসিসে হয়তো যে 50, 51, 50 থেকে 54 অ্যান্সার করো, 3-4টা প্রশ্ন একটা টেবিল থেকে হয়ে গেল, এটাও কিন্তু মাথায় রাখবেন যে এরকমও কিন্তু হইতে পারে। এই জন্য টেবিলও বাদ দিয়ে দেওয়া যাবে না, টেবিলের থেকে ম্যাথ ধরেন আসলো না, কিন্তু ওইটা আসলে কি মিনিং করে এগুলো কিন্তু আসার মতো বিষয়। আচ্ছা,
এখানে এ বি দিয়ে যে ফ্যাক্টর এ মানে যে আমরা ফার্টিলাইজার দেওয়া হচ্ছে বিভিন্ন লেভেলের ফার্টিলাইজার, বেশি দিচ্ছি কম দিচ্ছি। আর ফ্যাক্টর বি ধরেন যে ইরিগেশন সেচ, ওইটাও বিভিন্ন লেভেলে দেওয়া হচ্ছে। তাহলে ওই যে বিভিন্ন লেভেল মানে এর ভেতরে আবার ভেরিয়েশন থাকবে, সেটা নাম্বার অফ লেভেলস। আর বি এ নাম্বার অফ লেভেলস অফ ফ্যাক্টর বি। আর নাম্বার অফ রেপ্লিকেটস পার সেল। এটা ম্যাথ করার সময় এই বিষয়টা একটু বুঝতে পারবো। আর এবিএন টোটাল অবজারভেশন, আমরা বলছিলাম না এবিএন এর সাথে ওই আগের টোটাল অবজারভেশনের একটা মিল আছে, একটু আগে বললাম। এই যে এবিএন এর কথা বললাম না যে আগেরটাই কি হয়েছিল, n-1 কিন্তু আগেরটাতে হয়েছিল। তাইলে দেখেন যে বড় এন তার সাথে কিন্তু এবিএন ছোট হাতের যেটা, ওটা কিন্তু মিল আছে, দেখতেছেন যে ওটা কিন্তু এখানে হয়েছে। তো 1 ওয়ে 2 ওয়ে একটু এক্সাম্পল আকারে দেখি আমরা টেবিলটা কিভাবে আসলো, জাস্ট একটু বুঝে নেব। টোটাল ম্যাথটা হয়তো আসবে না, কিন্তু এই ম্যাথটা মাধ্যমে আমরা অনেক কনসেপ্ট আরেকটু ক্লিয়ার হতে পারবো, টেবিলটার বিষয়ে কোনো কনফিউশন থাকবে না যে কিভাবে এটা জেনারেট হইলো। আচ্ছা আচ্ছা আমরা N-1 এর ক্ষেত্রে একটু যাই। এটা কি যে এটা হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভা, হ্যাঁ, ওয়ান ওয়ে অ্যানোভা। তো ওয়ান ওয়ে অ্যানোভার ক্ষেত্রে আমরা টিচিং মেথড দিয়ে একটা এক্সাম্পল এখানে দেখাইতে পারি যে মেথড এ অ্যাপ্লাই করা হয়েছে। এমন হইতে পারে যে এ হচ্ছে একটা টিচার, মানে টিচার এ অ্যাপ্লাই করার পর এটা বলাই আছে টিচার ওয়ান্টস টু নো দ্য ওয়েদার 3 টিচিং মেথডস লিড টু ডিফারেন্ট এভারেজ স্টুডেন্ট স্কোরস। মেথড এ হইতে পারে যে বোর্ডে লিখে লিখে পড়ানো হয়েছে স্টুডেন্টের, বি হইতে পারে যে অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়ে পড়ানো হয়েছে, সি হইতে পারে যে মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে দিয়ে পড়ানো হয়েছে। তারপরে এফেক্ট যাচাই করলো যে কোনগুলোতে স্টুডেন্টের মার্ক বাড়তেছে। তো এই নট আমরা আগেও বলছি নালে কি থাকে যে সব কিছু সেম, হ্যাঁ, এখানেও কিন্তু তাই হয়েছে। অল মেথডস গিভ দ্য সেম মিন স্কোর, অ্যাটলিস্ট ওয়ান মেথড গিভস ডিফারেন্ট মিন স্কোর, হ্যাঁ। তো এটা হচ্ছে H1। তো মেথড এ কয়েকটা অবজারভেশন, বি অবজারভেশন কয়েকটা পাইছি, সি কয়েকটা অবজারভেশন। তো এরকম সেট আপের ক্ষেত্রে আমরা ধরেন যে এরকম ডেটা দিয়ে বলতে পার, ধরেন যে এরকম একটা ডেটা দিয়ে বললো যে এখানে ওয়ান ওয়ে অ্যানোভা না টু ওয়ে অ্যানোভা হবে, তো এটা কিন্তু ওয়ান ওয়ে অ্যানোভা হবে। বা এরকম একটা কোশ্চেন দিল, কোশ্চেন দিয়ে বললো যে এই ক্ষেত্রে আমরা কোন টেস্ট করলে সেটা আমাদের সঠিক আউটপুট দেবে। বা মিনের ডিফারেন্স টেস্ট করতে আমরা কোন টেস্ট ব্যবহার করব চেক করতে, বা কোন টেস্ট ব্যবহার করে আমরা বলতে পারি যে মেথডগুলো সিমিলার নাকি ডিসিমিলার, হ্যাঁ। তো তখন হচ্ছে কি ওয়ান ওয়ে অ্যানোভা টেস্ট কিন্তু হবে, টু ওয়ে কিন্তু এখানে হচ্ছে না। টু ওয়ে হলে সেক্ষেত্রে আরও একটা বিষয় থাকতো, জাস্ট ওই টিচিং মেথড শুধুমাত্র এটাই থাকতো না কিন্তু, হ্যাঁ। আর শুধুমাত্র কথাটাও কিন্তু ভুল, শুধু অথবা মাত্র হবে, শুধু এরকম বলতে হবে যে শুধু এটাই ঠিক, আমরা বলি না যে শুধুমাত্র, এটা কিন্তু একটা বাহুল্য দোষ। আচ্ছা যাই হোক, আমাদের প্রথমে কি করতে হবে যে আমরা আগে করছিলাম না এ বি সি, মানে আগে করি নাই কিন্তু বলছিলাম যে এ বি সি এর একটা মিন আমরা বের করছি, 3টা গ্রুপের মিন। তো এখানেও মেথড এ তার মিন আমরা বাচ্চাদের মতো মিন বের করবো, সি বি এর মিন, সি এর মিনটা বের করব। এই যে একটা কনসেপ্ট ছিল না গ্র্যান্ড মিন এক্স বার, তো সবগুলা যোগ অবজারভেশন যা আছে ওই 9টা অবজারভেশন যোগ করে 9 দিয়ে ভাগ, তখন আমরা একটা গ্র্যান্ড মিন পাবো এক্স বার, হ্যাঁ। এখন আমাদের ওই যে এসএসটি সাম অফ স্কোয়ার টোটাল, ওইটার হচ্ছে এসএসএ আর এসএসই তে ভাগ করতে হবে। এসএসএ এসএসই এটা যখন ভাগ করব ওই দুটো ভাগফল যোগ করে দিলে এসএসটি পাবো আমরা। আচ্ছা, এখন এসএসটি এর ক্ষেত্রে একটা এসএসটি না এসএসএ এর ক্ষেত্রে একটা সূত্র আছে কি যে এই যে এই এনআইটা দেখতেছেন না, এই এনআই হচ্ছে অবজারভেশন, কয়টা অবজারভেশন একটা গ্রুপের মধ্যে কয়টা অবজারভেশন থাকে। আর গ্রুপের মিনের সাথে গ্র্যান্ড মিনের যে পার্থক্যের স্কোয়ার, সেটা যখন করব তাহলে আমাদের কি আসবে, বিটুইন গ্রুপ একটা ডিফারেন্স পাবো। তো এখন আমরা যদি এই সূত্রে মান বসাই এসএসএ যদি 3টা আলাদা করি, তো প্রথম গ্রুপের মিন কত ছিল আমরা দেখি 75, তার সাথে গ্র্যান্ড মিনের মাইনাস 75 মাইনাস 75, সেটা কিন্তু হয়েছে এবং তার স্কোয়ার নেওয়া হয়েছে। আর 3 কেন নেওয়া হলো, কারণ গ্রুপের মধ্যে এলিমেন্ট কয়টা, 3টা না, ওই জন্য এখানে 3 নেওয়া হয়েছে।
এখন দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, মেথড বি এর ক্ষেত্রে, এটা গণনা, তাহলে এর সাথে আমাদের গ্র্যান্ড মিনের ডিফারেন্সটা সেটা কি, এই যে এটা মাইনাস এইটা তার স্কোয়ার, এবং গ্রুপে মেম্বার কয়টা, 3টা। লাস্টের ক্ষেত্র সেম, 81.67 থেকে গ্র্যান্ড মিনের মাইনাস করে তার স্কোয়ার করে তার সাথে গ্রুপ নাম্বার, মানে গ্রুপের মেম্বার নাম্বার। এখন এই 3টা যখন আমরা অ্যাড করে দিব, তার মানে কি আমরা এই 3টা জিনিস কিন্তু পেয়ে যাচ্ছি। এখন এই 3টা যখন অ্যাড করব তখনই তো সাম, তাই না? ওই যে টোটাল এসএসএ হচ্ছে 3টার যোগফল, ঠিক আছে? আচ্ছা, উইদিন গ্রুপ যখন আমরা আসব, সেক্ষেত্রে এসএসই ডাবল সাম নেওয়া হয়েছে। উইদিন গ্রুপ একটা গ্রুপের সাথে আর একটা গ্রুপের আমরা একটা গ্রুপের সাথে আর একটা গ্রুপ না, একটা গ্রুপের ভিতরকার যে ভেরিয়েবিলিটি আছে কিনা। আগে দেখছিলাম একটা গ্রুপ এ আর একটা গ্রুপ বি আর একটা গ্রুপ সি, ওদের মধ্যে ভেরিয়েবিলিটি আছে কিনা। এখানে আমরা দেখব গ্রুপ এর ভিতরে স্টুডেন্টগুলোর ভিতরে ভেরিয়েবিলিটি কেমন, তাই না? মানে ভেরিয়েবিলিটি যদি স্টুডেন্টের মধ্যে অনেক বেশি হয়ে যায়, তখন তো আমাদের মেথড যাই দেই না কেন ভেরিয়েবল থেকেই যাবে, ওই মেথডগুলো যে ডিফারেন্স তা নাও হইতে পারে, তাই না? তো এই জন্য এটাও চেক করা হয়। তো পরিসংখ্যানবিদরা এগুলো যে আবিষ্কার করছে, এগুলো আসলে মাথায় ঢোকানো কঠিন, যে এত বেশি ট্যালেন্ট তাদের কিভাবে আসলো, মানে এই জিনিসগুলো যে চিন্তা করতে পারছে, এটা কিন্তু এত সহজ বিষয় না। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন যে মেথড এর অবজারভেশনগুলো কি ছিল, 70, 75, 80, মানে প্রত্যেকটা গ্রুপের মেথডের অবজারভেশন, তার থেকে গ্র্যান্ড মিন মাইনাস, মানে গ্রুপ এর ক্ষেত্রে 70, 75, 80, এই 3টা যে অবজারভেশন ছিল, ওই 3টা অবজারভেশন। আগে একটা বিষয় খেয়াল করেন, যে আমরা যখন উইদিন ভেরিয়েবিলিটি নিয়ে কাজ করতেছি, তাহলে নিজেদের ভিতরে ভেরিয়েবিলিটি নিয়ে আমাদের একটা কাজ করতে হবে। তাহলে নিজেদের মধ্যে মেম্বারের সাম অফ স্কোয়ার নিতে হবে, গ্র্যান্ড মিনের থেকে আমাদের যে ডেভিয়েশন তার সাম অফ স্কোয়ার নিতে হবে। আর আগেরটার কি ছিল, বিটুইন, তার মানে কি প্রত্যেকটা আলাদা আলাদা করে নিয়ে তার সাথে গ্র্যান্ড মিনের ডিফারেন্সের সাম অফ স্কোয়ার করছিলাম। তাহলে দেখেন সূত্রগুলো মুখস্থ করব, কিভাবে আসলো সেটা যদি নাও বুঝি, এই নিউমেরিক্যাল এক্সাম্পলটা একটু যদি বুঝে করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে সূত্রটা আসলে কেন এরকম হয়েছে। এটাই হচ্ছে পরিসংখ্যানের মজা, যে আপনারা ধরেন যে এটা প্রমাণ করতে পারেন না, বা কেউ কেউ পারেন, এটা কিভাবে আসলো এটা ধরেন জানেন না, আপনার মনে হচ্ছে যে আচ্ছা বুঝলামই না, পরিসংখ্যানে অনেক কিছু বুঝলাম না, এটা কিভাবে আসলো। কিন্তু এটা বোঝার টেকনিক একটা কি, যে একটা অঙ্ক করবেন, ওই অঙ্কের সংখ্যাগুলো এখানে ইনপুট করে, কেন এই সংখ্যাগুলো এটাই হইলো, কেন 75-এর সাথে মাইনাস করলাম, ওইগুলো নিয়ে যদি গবেষণা করেন, তখনই কিন্তু বুঝতে পারবেন যে না, সূত্রটা কেন আসছে, মানে কিভাবে আসলো। এই জন্য আপনাদের একটা উপদেশ থাকবে যে নিউমেরিক্যাল কোনো একটা কিছু দেখে সূত্রটা কেন এরকম হলো এটা বোঝার ট্রাই করা। থিওরেম দিয়ে প্রুভ করে বোঝা, এটা ঠিক আছে, পরীক্ষায় আমরা এটা করতাম, আমাদের করতে হয়েছে, কিন্তু নিউমেরিক্যালভাবে যদি আমরা একটা সূত্র বুঝি, ওইটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ হয়। সমস্যা হচ্ছে আমাদের ভার্সিটিতে অনেক ক্ষেত্রে কিন্তু নিউমেরিক্যালভাবে না পড়ায় জাস্ট একটা সূত্রের ডাইরেক্ট প্রুফ দেখানো হয়, ওইখানে স্টুডেন্টরা ঘুমায় যায়, তারপর দেখা যাচ্ছে ম্যাথ করতে করতে ক্লাস শেষ হয়ে যায়, ওইটা ম্যাথগুলো অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়, তো এক্স্যাক্ট ওই মজাটা পাওয়া যায় না। তো এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এটাই দেখলাম যে যখন বিটুইন গ্রুপ হয়েছে, তখন প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা মিন নিয়ে কাজ করা হয়েছে, তার সাথে গ্র্যান্ড মিনের পার্থক্য। যখন উইদিন গ্রুপ হয়েছে, তখন গ্রুপের মধ্যের অবজারভেশনগুলোর সাথে গ্র্যান্ড মিনের পার্থক্য। তাহলে এটা কিন্তু সেন্স মেক করতেছে আশা করি। এখন মেথড বি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে সেম, এবং প্রত্যেকটার জাস্ট সাম করে দেবো, এসএসই পেয়ে যাব আমরা। টোটাল ভেরিয়েশনটা এসএসটি, সেটা হচ্ছে ওই দুটার যোগফল, আগে যে এসএসই পাইলাম 366.01। এখন এই যে মানগুলা বসায় দেবো, এসএসএ, এসএসবি, এখন দেখছেন এটা পাইলেন কেমনে। ডিগ্রিস অফ ফ্রিডম 2 কেন আসছে, ওইখানে মেথড এ, মেথড বি, মেথড সি, 3টা মেথড ছিল না? তাহলে টোটাল আমাদের গ্রুপ কয়টা, টোটাল যে কয়টা গ্রুপের ওপর আমরা কাজ করতেছি, ওই গ্রুপ নাম্বারের থেকে 1 মাইনাস হয়ে যাবে। গ্রুপ নাম্বার ছিল 3, 1 মাইনাস হয়ে 3 মাইনাস 1 ইকুয়াল টু 2 আসছে। এখন 6 কিভাবে আসলো, 6 কিভাবে আসার আগে 8 কিভাবে আসলো এটা বোঝা একটু সহজ। 8 হচ্ছে কি টোটাল নাম্বার অফ অবজারভেশন, প্রত্যেকটা গ্রুপে 3 3 করে, তাহলে কি 9 মাইনাস 1 ইকুয়াল টু 8, এটাই হচ্ছে 8। আর 6 কিভাবে আসে, 6 হচ্ছে এই টোটাল এসটির থেকে বিটুইন এসএসএ, এটা বাদ দিলে 6 আসে। আরও সহজ আর একটা বিষয়, যে আপনারা
টোটাল অবজারভেশন থেকে গ্রুপের নাম্বার বাদ, মানে টোটাল অবজারভেশন হচ্ছে 8, তার থেকে না সরি টোটাল অবজারভেশন 8 না, এটা হচ্ছে টোটাল মাইনাস টোটাল অবজারভেশন মাইনাস গ্রুপ নাম্বার। তাহলে টোটাল অবজারভেশন 9, গ্রুপ নাম্বার কত ছিল? 3টা গ্রুপ, মেথড এ, মেথড বি, মেথড সি, তাহলে 6, ঠিক আছে, ওইটা 6 আসছে। কিন্তু এখন এই যে এটার সাথে এটা আমরা যদি অনুপাত করি তখন আমরা এইগুলা পাবো মিন স্কোয়ার। হ্যাঁ, এখন এটার সাথে এটা যদি আমরা ডিভাইড করি তখন আমরা এফ পাবো। এফ তো আমরা জানি যে এম এস এ ডিভাইডেড বাই এম এস ই, হ্যাঁ ই, এম এস ই, এটা হচ্ছে এফ। তাহলে এখানে দেখেন যে 16.13, তাহলে মানটা কিন্তু যথেষ্ট বড়। অর্থাৎ আমরা কিন্তু এই মানটা দেখে বুঝতে পারি যে এটা হয়তো গ্রুপগুলোর ভিতরে একটা ভেরিয়েবিলিটি আছে, এরকম একটা অনুমান করা যাচ্ছে, এবং ডিসিশনটা এভাবে নেওয়া হয় যে এফ এর মানটা এরকম। আর এফ ক্রিটিক্যাল এখানে 2.6 হচ্ছে ওই যে ডিগ্রিস অফ ফ্রিডম, 5%-এ এটা হচ্ছে টেবিল আছে, টেবিল থেকে এই ভ্যালুটা পাওয়া হয়। পরীক্ষার সময় হয়তো এটা পরীক্ষায় দিয়ে দেবে যে ক্রিটিক্যাল 5.14 অ্যাট 5% লেভেল অফ সিগনিফিকেন্স। এখন ওই যে আমরা যদি কি জানি যে এফ ক্যালকুলেটেড এফ আলফা যদি হয়, অর্থাৎ আমাদের ক্রিটিক্যাল ভ্যালুর চেয়ে যদি ক্যালকুলেটেড ভ্যালু বড় হয়ে যায় তখন আছে রিজেক্ট নাল করে দেই, অর্থাৎ এটা রিজেকশন রিজিয়নে পড়ে যাচ্ছে। হ্যাঁ, ওইগুলো হচ্ছে রিজেকশন রিজিয়নে পড়ে যাচ্ছে, আমরা এই বিষয়টা বলি তখন। আচ্ছা, টিচিং মেথড ডাজ এফেক্ট স্টুডেন্ট পারফরমেন্স। টিচিং এফোর্ট ডাজ এফেক্ট মানে এফেক্ট করতেছে, অর্থাৎ ভেরিয়েবিলিটি আছে গ্রুপগুলোর ভেতরে, এই জিনিসটা আমরা এটা বলতেছি। আচ্ছা, তাহলে এখানে যা যা আছে যে একটা কথা যে এফ ইজ লার্জ দ্য গ্রুপ মিনস আর নট ইকুয়াল, তাই তো হচ্ছে, আমরা তাই পাইলাম। আর বিটুইন গ্রুপের যে ভেরিয়েবিলিটি ওইটাকে ট্রিটমেন্ট এফেক্ট, অর্থাৎ মেথড এ একটা ট্রিটমেন্ট, মেথড বি আর একটা ট্রিটমেন্ট, মানে আমরা যে মেথড দিচ্ছি ওগুলোকে আমরা ট্রিটমেন্ট বলি পরিসংখ্যানের ভাষায়, ট্রিটমেন্ট। তাহলে ওই মেথডগুলোর উপরে যে আমরা বিভিন্ন গ্রুপে যে স্টুডেন্টগুলো ভাগ করলাম, ওই স্টুডেন্টগুলোর উপর যে মেথড এ দিলাম ওইটাকে বলতেছি ট্রিটমেন্টে, আর একটা মেথড দিলাম ওইটা ট্রিটমেন্ট বি। ওষুধের ক্ষেত্রে আমরা যখন প্রথম ওষুধ দিলাম ওইটা ট্রিটমেন্টে, দ্বিতীয় আরেক টাইপের ওষুধ ট্রিটমেন্ট বি, আরেকটা টাইপের ওষুধ ট্রিটমেন্ট সি। তো এরকম বিষয়গুলো হচ্ছে ট্রিটমেন্ট এফেক্ট। আর উইদিন যে ভেরিয়েশন ওইটা হচ্ছে র্যান্ডম এরর, মানে ওদের ভিতরে আসলে একই জিনিস দেওয়া হচ্ছে, মানুষগুলা কেন আলাদা আলাদা আচরণ করতেছে, এটা হচ্ছে র্যান্ডম এরর। মানে ওদের অন্যান্য অনেক কিছু, ওই যে টাইম সিরিজে ছিল না র্যান্ডম একটা বিষয় যে ছিল, তো ওই রকম। আচ্ছা, ডিগ্রিস অফ ফ্রিডমের ক্ষেত্রে আমাদের যা বলছি ওইটাই এখানে আছে। আচ্ছা, ওয়ান ওয়ে অ্যানোভার ক্ষেত্রে হাইপোথিসিসটা কি? অ্যানোভার হাইপোথিসিসটা এরকম, ঠিক আছে, যে অ্যাটলিস্ট মিউ ওয়ান ইকুয়াল টু মিউ টু ডট 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 মিউ কে, এর মানে কি সবগুলো গ্রুপের ক্ষেত্রে সেম, আর অ্যাটলিস্ট ওয়ান মিউ আই ডিফার্স, মানে যে কোনো একটা। আর যে এই অনুপাতটা আমরা টেস্ট করি তাহলে এফ স্ট্যাটিস্টিক বলা হয়। আর এইগুলা কীভাবে আসছে আমরা দেখছি কিন্তু উদাহরণ থেকে। এফ যদি এফ ক্রিটিক্যাল, মানে এফ আলফা হচ্ছে এফ ক্রিটিক্যাল, এখানে যে বলছি না যে আলফা এটা হচ্ছে ক্রিটিক্যাল, হ্যাঁ এটা হচ্ছে ক্রিটিক্যাল, তো এফ আলফা এফ ক্রিটিক্যালের সাথে রিজেক্ট নাল হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, টু ওয়ে অ্যানোভার ক্ষেত্রে আমাদের হচ্ছে দুইটা এফেক্ট থাকে, ফ্যাক্টর এ ফ্যাক্টর বি। এক্ষেত্রে আমরা এটা দেখছি এরকম একটা টেবিল। তো টু ওয়ে অ্যানোভার ক্ষেত্রে একটা এক্সাম্পল যদি আমরা সেট আপ দেখতে চাই সেটা কীরকম হয়, মানে টোটাল ম্যাথটার ক্ষেত্রে আসবে না, কিন্তু এই যে এগুলো কীভাবে আসলো এটা বোঝার ক্ষেত্রে একটু ম্যাথটা একটু দেখেন। যে ফার্টিলাইজার দেওয়া হয়েছে A1, সেই ইরিগেশন ফার্টিলাইজার হচ্ছে A1 A2 এই দুইটা লেভেল, ইরিগেশনের ক্ষেত্রে B1 B2 B3 দুইটা লেভেল, এবং প্রত্যেকটার ক্ষেত্রে অবজারভেশন আমরা ওইটাগুলো রেপ্লিকেট করছি। রেপ্লিকেশন মানে ওই ফার্টিলাইজার এ আর ইরিগেশন, ফার্টিলাইজার A1 ইরিগেশন B1 ওইটা দুইবার করছি।
ফার্টিলাইজার A1 ইরিগেশন B2 ওইটা আবার দুইটা করছি, মানে এই যে রেপ্লিকেশনটা ঘটাচ্ছে এখানে। রেপ্লিকেশন মানে হচ্ছে পুনরায় আবার রিপিট করা। তো ফ্যাক্টর এর ক্ষেত্রে দুইটা লেভেল, A1 A2, ইরিগেশনের ক্ষেত্রে তিনটা লেভেল, B1 B2 B3, তাহলে এ বলা হয়। এই যে ফ্যাক্টর এর লেভেলকে এ, ফ্যাক্টর বি এর লেভেলকে বি বলা হচ্ছে। তো রেপ্লিকেটস পার সেল n ইকুয়াল টু 2 কেন? দেখেন এরকম ছোট একটা টেবিল দিয়ে 2 এন ওভার ক্ষেত্রে এখানে কয়টা রেপ্লিকেট হয়েছে এটা বলতে পারে না, তখন n ইকুয়াল টু 2। বা এরকম ছোট একটা টেবিল দিয়ে বললো যে ফ্যাক্টর এর ক্ষেত্রে এ এর মান কত, বা যদি আমরা এ কে নির্দেশ করি ফ্যাক্টর এর লেভেলের সংখ্যা, তাহলে এ এর মান এখানে কত, বা বি এর মান কত, রেপ্লিকেশন কত, টোটাল অবজারভেশন কত, এখান থেকে মানে এরকম অনেক টেবিল দিয়ে কিন্তু শূন্যস্থান আসতেই পারে, হঠাৎ আমার মাথায় আসলো। আর এন এন ইকুয়াল টু কি এ বি এন, তাহলে কি এ বি আর রেপ্লিকেশন পার সেল, এই তিনটার গুণফলই হচ্ছে টোটাল অবজারভেশন। টোটাল অবজারভেশন এখানে 12, গুণে দেখেন 12ই থাকবে। তো এই যে কনসেপ্টগুলো এখানে যা যা শিখলাম, এগুলো কিন্তু এমসিকিউ এ আসার মতো বিষয়। আচ্ছা, এখন গ্র্যান্ড মিন, ওই 12টার মিন নিয়ে আমাদের গ্র্যান্ড মিন হবে, টোটাল সব অবজারভেশনের যে মিনটা ওইটা হচ্ছে আমাদের হচ্ছে টোটাল মিন। আচ্ছা, এখন রো মিন মানে হচ্ছে A1 এর মিন আর হচ্ছে A2 এর মিন। আর ইরিগেশন A1 A2 এটা কি রো না? তাহলে A1 এ যে এই পাশে আর A2 হচ্ছে এই বরাবর সাম, এটা হচ্ছে রো মিন। হ্যাঁ, A1 এর মিন হচ্ছে 20 22 18 19, এই যে 20 22 18 19 25 27 এটার মিন। আর A2 এর মিন হচ্ছে এগুলো সব যোগ করে মিন, তাহলে এটা হচ্ছে রো মিন বলা হচ্ছে। রো মানে রো ওয়াইজ যাচ্ছে, কলাম মিন এরকমভাবে যেগুলা, অর্থাৎ B1 B2 B3 এর মিন হচ্ছে কলাম মিন। এই যে ইরিগেশনের ক্ষেত্রে কলাম মিন আর ফার্টিলাইজার ক্ষেত্রে রো মিন। এখন টোটাল সাম অফ স্কোয়ার, সেটা হচ্ছে এই অবজারভেশন থেকে গ্র্যান্ড মিন এটা মাইনাস করে তার স্কোয়ার। এটা বড়টা দেখে ভয় পাওয়ার কিছু নাই, খুবই সহজ একটা জিনিস। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অবজারভেশনের ক্ষেত্রে আমরা এই বিষয়টা বের করব এবং তা সেগুলার যোগ করে দিয়ে টোটাল সাম অফ স্কোয়ার পাবো। তো এই যে প্রথম কি ছিল দেখেন তো, 20 22 18 19, এই প্রত্যেকটার থেকে গ্র্যান্ড মিন মাইনাস করব, জাস্ট গ্র্যান্ড মিনের চাইতে ওরা কতটুকু ডিফার করে সেটা দেখেন, তাই করা হয়েছে। কিন্তু এল হচ্ছে প্রত্যেকটা আলাদা গড়। আর এই যে 20, এই 20-এর সাথে 23 17, হ্যাঁ। তো এই যে A1 B1 কি, A1 এর ক্ষেত্রে A1 B1 কোনটা, এই যে 20 22 না, তাহলে 20 আর 22 এই দুইটা অবজারভেশনের কথা চিন্তা করবেন। আর A2 B2 20 22 আরেকটা আছে, তারপরে A1 B2 এর ক্ষেত্রে 18 19 এরকম আছে। তো এইগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমরা ম্যাথটা চিন্তা করি, A1 B1 এ 20 মানে ওই যে প্রথম অবজারভেশনটা আর গ্র্যান্ড মিন, আর দ্বিতীয় অবজারভেশন 22 ছিল, ওই যদি ওই স্পেসিফিক ওই মানটা দেখেন তার থেকে গ্র্যান্ড মিন মাইনাস করে দিলাম। এখন এই দুটা হচ্ছে স্কোয়ার করে সাম করলে এই যে 11.42, যেটা কিনা ওই সাম অফ স্কোয়ার, মানে সবগুলো যখন যোগ করব তখন টোটাল সাম অফ স্কোয়ার আসবে। মানে প্রত্যেকটা সেলের অবজারভেশন ওর থেকে গ্র্যান্ড মিনের অবজারভেশন মাইনাস করে স্কোয়ার করে দিবেন। শেষমেশ ওই রো ওয়াইজ কলাম ওয়াইজ ওইটা বিষয় না, আমাদের ওই যে স্কোয়ার করে দেওয়া প্রত্যেকটা সেলের ক্ষেত্রে, প্রত্যেকটা সেল মানে একটা সেল তো দুইটা অবজারভেশন দিয়ে, তাহলে দুইটা অবজারভেশনের ক্ষেত্রে দুইটা আমরা পয়েন্ট পাচ্ছি, এইটা আর এইটা, এবং ওই দুইটার ক্ষেত্রে দুইটা যোগফল এবং একটা আমাদের শেষে যোগফল দিবে। তো এই সবগুলো যোগফল প্রত্যেকটা সেলের জন্য কিন্তু আমরা এরকম একটা স্পেসিফিক ভ্যালু পাচ্ছি, এবং ওই সবগুলো ভ্যালু যোগ করলে টোটাল টেবিলের ক্ষেত্রে যে ভ্যালুটা ওইটাই হচ্ছে SST। হ্যাঁ, আর SSA আর SSB এটা তো পাইলাম SST তো টোটাল নিয়ে আমরা কাজ। এখন SSA আর SSB নিয়ে যদি কাজ করি, তাহলে SSA মানে হচ্ছে কি যে XA বার, অর্থাৎ আমরা জাস্ট ফার্টিলাইজারের বার নিয়ে ফার্টিলাইজারের যে গড় তার সাথে টোটাল গড়ের যে পার্থক্যের স্কোয়ার নিয়ে কাজ করব। ফার্টিলাইজারের গড় কিন্তু দুই রকম ছিল, A1 এর ক্ষেত্রে 21.83 আর A2 এর ক্ষেত্রে 24.50। এই যে A1 আর A2 এর সাথে
আমাদের ফার্টিলাইজারের আমাদের ভেরিয়েবিলিটি দেখতে চাচ্ছি, তাহলে তাই তো হওয়া উচিত। সেরকমভাবে আমরা যখন ইরিগেশনের ভেরিয়েবিলিটি দেখব তখন এইগুলোর সাথে গ্র্যান্ড মিনের পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব। তাই কিন্তু করা হয়েছে এক্স বি বার আর সাথে এক্স এম জি এম স্কোয়ার। তো এই ম্যাথটা একটু বুঝলে এমন না যে পরীক্ষা এটা আসবে, কিন্তু আপনারা একটু ফিল করতে পারবেন যে টেবিলটা কেমনে জেনারেট হইল। আর এস এস এ আর এমন না যে আউটসাইড চান্স কিন্তু থাকে, যেরকম ধরেন যে এই যে এস এস এর সূত্র, এস এস বি এর সূত্র, এগুলো একটু মনে রাখতে হবে, কারণ এখান থেকে সরাসরি দেখা গেল একটা সূত্র দিয়ে দিল, তো দিতেই তো পারে। আচ্ছা, বা কোন ম্যাথের কোন একটা অংশ ধরেন যে দিল, বা এসএসটি এর কথা বললো, এসএসটি বের করতে বললো, তো এগুলো একটু মানে একদম সম্ভাবনা উড়ায় দেওয়া যায় না। তো এস এস এ এস এস বি আমরা এই যে জাস্ট যোগ করে দেবো। আর এন বি কি, এন এ কি, এগুলো কিন্তু আগে বলা হয়েছে। এন টোটাল অবজারভেশন, সরি এন হচ্ছে রেপ্লিকেশন টোটাল, মানে 2 করে যে হয়েছে। আর এ আর বি এর মানটা কিন্তু এই যে লেভেল, এ ফার্টিলাইজার লেভেল 2, ইরিগেশন লেভেল 3, ঠিক আছে। তো ওইগুলো হচ্ছে এ আর বি, মানে এ বি এন এগুলোর পরিচয় কিন্তু আগেই ব্যাখ্যা করা হয়েছে, জাস্ট ওইগুলো মান বসানো হবে। এস এস এ বি, এইবার নতুন একটা বিষয় আসতেছে যেটা কিনা আগের ওয়ান ওয়ে অনুপাতে ছিল না, সেটা কি এস এস এ বি, সেটা কি? এইবার মজার বিষয়টা দেখেন, এক্স বার এ বি, ঠিক আছে, এস বার এ বি, এটা এটা মানে কি? হ্যাঁ, এক্স বার এ বির থেকে আমরা এক্স এ মাইনাস এক্স বি মাইনাস আর জি এম প্লাস করবো। তো দেখেন যে এই যে এই সূত্রটা হচ্ছে এখানে, অর্থাৎ এ ওয়ান বি ওয়ান, এখানে প্রত্যেকটা সেলের ক্ষেত্রে আমরা যখন এই হিসাবটা করব সেক্ষেত্রে আমাদের মানটা কি আসতেছে, এই যে এই অংশটুকের কথা যদি চিন্তা করেন, এই অংশটুকের ক্ষেত্রে চিন্তা করেন যে এ ওয়ান বি ওয়ান, এ টু বি টু, এই যে প্রত্যেকটা জোড়া জোড়া অংশ, অর্থাৎ এ ওয়ান বি ওয়ান একটা সেল, এ ওয়ান বি টু, এটা আরও 2টা অবজারভেশন, আর একটা এ ওয়ান এ টু বি ওয়ান, এখানে আবার 2টা অবজারভেশন পাচ্ছেন। দেন এ একটু যদি লেখেন এ ওয়ান এ টু বি ওয়ান বি টু, হ্যাঁ বি থ্রি, তো এখানে 2টা অবজারভেশন পাচ্ছেন না, এ বি ধরেন সে, তারপরে হচ্ছে এখানে বিসি ধরেন 2টা অবজারভেশন, তাহলে সি এ সাপোজ এরকম, বা ডিএফ, তো এরকম 2টা পাচ্ছেন না, তাহলে এ ওয়ান বি ওয়ান মানে এটা, তো এটার গড় হচ্ছে এ ওয়ান বি ওয়ান, হ্যাঁ। আর এইটাইকে বলা হচ্ছে এক্স এ বি বার, ঠিক আছে। প্রত্যেকটার ক্ষেত্রে এরকম এক্স এ বি বার পাবেন। তাহলে এক্স এ বি বার, এই যে 21 হচ্ছে প্রথম এ ওয়ান বি ওয়ানের ক্ষেত্রে বার মানে হচ্ছে গড় আর কি। তো ওই যে 21-এর থেকে আমাদের 21.83, 22.25, 23.17, 23.17 গ্র্যান্ড মিন আগে বের করছি, 21, 83, 22, 25, এগুলো কি বলেন তো? এগুলো কিন্তু আগে দেখে আসছেন। এই যে এ ওয়ানের ক্ষেত্রে আমাদের 21, 83 পাইছিলাম না, এই যে এ ওয়ান মিন 21, 83, আর এই যে 22, 25 কোনটা ছিল? 22, 25 ছিল এই যে বি ওয়ানের মিন। তাহলে এ ওয়ানের মিন, বি ওয়ানের মিন, এ ওয়ান বি ওয়ান মিলে যে 2টা অবজারভেশন তাদের মিন, ওর সাথে গ্র্যান্ড মিন, এগুলো নিয়ে হচ্ছে আমাদের এই যে ইন্টারাকশন এফেক্টের এস এস এ বি। তো এটা একটু কমপ্লেক্স আইডিয়া। তো প্রত্যেকটা নিয়ে যখন আমরা বের করব, ক্যালকুলেশনটা করব, সেটা এরকম হবে যে এ ওয়ান বি ওয়ান, অর্থাৎ আমাদের ওই যে ধরেন যে বি ওয়ান এ ওয়ানের ক্ষেত্রে ওই যে 2টা অবজারভেশন ছিল, তাদের গড়টা হচ্ছে ওই যে 21, এটা এখানে পাইছি 21। এখন এই এ ওয়ানের ভিতরকার যে গড়টা, এ ওয়ান বরাবর যে অবজারভেশন তাদের গড়, সেটা হচ্ছে ওই যে 21.83। তাহলে উপরে বি ওয়ানের ভিতরে আরও অবজারভেশন ছিল না বিভিন্ন লেভেলের, তাদের যে গড় ওইটা হচ্ছে 22.25, আর গ্র্যান্ড মিন শেষে একটা পাইছে, ওইটা আবার যোগ হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রেই তাই করা হয়েছে। এবং শেষে কি হয়েছে, এটার স্কোয়ার করা হয়েছে। কেন? কারণ আমাদের সূত্রে স্কোয়ার আছে না,
এই জন্য এটা স্কোয়ার করে সবগুলো আবার যখন যোগ করা হবে তখন কিন্তু সাম চলে আসবে, সাম। এবং শুরুতে এন কেন না হয়েছে, এন হচ্ছে রেপ্লিকেশন 2টা করে, তাইলে এই যে 0.20 চলে আসলো। তাইলে এস এস ইটা কি, এই যে সব মানই কিন্তু এখানে চলে আসছে। সাম অফ স্কোয়ার এরর, সাম অফ স্কোয়ার এররটাই কিন্তু উইদিন সাম অফ স্কোয়ার, যেটা মানে উইদিন গ্রুপ সাম অফ স্কোয়ার, ওটাকে এস এস ই বলি আমরা। আচ্ছা, এই যে 8.90 আমরা পাইলাম। আমরা যখন টোটাল থেকে এস এস এ, এস এস বি আর এস এস এ বি এটা যখন মাইনাস করি তখনই কিন্তু ওই যে এস এস ইটা পাই। তো যা কিছু করছি এগুলোই তখন বসানো হয়। এই বসানোর পরে এই মানগুলা আমাদের ইন্টারপ্রিটেশন, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। আর ওই ম্যাথটা একটু ঠান্ডা মাথায় যদি একটু দেখেন, আশা করা যায় বুঝতে পারবেন একটু টাইম নিয়ে দেখলে। তো ওই ম্যাথটা কি, যে টেবিলটা কেমনে প্রডিউস হলো এটা বোঝার জন্য। তবে ধরেন যে ওই ম্যাথটা সেরকমভাবে বুঝতে পারেন নাই, তাও কি কি বুঝে রাখবেন, যে এ বি এন এগুলো দিয়ে কী বোঝায়, সূত্রগুলা আসলে কিভাবে আসলো, দেন এই টেবিলটা ভালো মতো বুঝবেন। কারণ টোটাল ম্যাথটা আমাদের ওইভাবে 2 ওয়ে তো আসবেই না, 1 ওয়ে আসার সম্ভাবনাও কম, আসতেও পারে আউটসাইড চান্স সেটা, কিন্তু টেবিলটা বুঝতে হবে কিন্তু অবশ্যই, সূত্রের এ বি এর এন এর বিষয়টা বুঝতে হবে, এম এস এ এম এস বি, টোটাল সাম অফ স্কোয়ার, এই জিনিসগুলোর মিনিংটা আসলে কি, এগুলো একটু বুঝে রাখতে হবে, বুঝছেন। সেক্ষেত্রে ম্যাথ না আসলেও এগুলা, যদি ধরেন ম্যাথ আসেও, পারলেন না একটা ম্যাথ, কিন্তু এগুলা তো বেশি আসবে, এগুলো তো পারতে হবে। আর ম্যাথ যদি না আসে তাহলে তো হইলই না। আর ম্যাথ এখানে আসলে যে অ্যান্সার দিতেই পারবেন তাও না, এত বড় ম্যাথ যে দেখাইলাম এতে অ্যান্সার করতে আধা ঘন্টা লাগবে, ঠিক আছে। তো ক্যালকুলেটর যদি ব্যবহার করতে না দেয় সেক্ষেত্রে তো আরও বেশি লাগবে। আচ্ছা, এটা আসলে রিটার্নেও দিলে দিতে পারে এরকম কিছু। আর রিটার্ন যেহেতু নাই, মানে রিটার্ন বলতে বোঝাইছি যে আগে লিখিত হতো 4 ঘন্টার, ওইটার কথা বললাম। তো যেটাই হোক, এখন ডিগ্রিস অফ ফ্রিডম এ বি, এ যে কেন বের হয়েছে, এটা 2টা লেভেল ছিল না, লেভেল 2টা 2-1, এটা লেভেল 3টা ছিল না 3-1। এই যে এইগুলা বেশি ইম্পর্টেন্ট, বুঝছেন। এই যে এইগুলা বোঝা, ওই টোটাল ম্যাথ বুঝে একটা অঙ্ক মিলায় দিলেন, ওইটা ধরেন লিখিতর জন্য কাজে লাগে, কিন্তু এমসিকিউ টাইপের এক্সামে কিন্তু এই যে ডিগ্রিস অফ ফ্রিডম কেন এটা 2 হইলো, এটা বোঝা কিন্তু বেশি জরুরি, কারণ এগুলোর থেকে কোয়েশ্চেন বেশি হয়। ধরেন যে এরকম একটা টেবিল দিয়ে, ওইখানে ধরেন যে আগের একটা টেবিল দিয়ে দিল, সেখান থেকে ডিগ্রিস অফ ফ্রিডম ফর এ ইন্টু বি কত হবে সেটা বের করতে বললো। মানে আগের যে টেবিলটা দেখাইছিলাম ফার্টিলাইজার আর ইরিগেশন, ওই টেবিলটা দিয়ে আপনাকে কোশ্চেন করলো যে এ ইন্টু বি এর ইন্টারাকশনের ক্ষেত্রে ডিগ্রিস অফ ফ্রিডম কত হবে, তখন কিন্তু ওই টেবিল দেখে এটা বের করা যায়, ওইটার জন্য কোনো ম্যাথ নাই, বুঝছেন। ওটা কিন্তু জাস্ট চোখের দেখা। তো এরকম কিন্তু ডিগ্রিস অফ ফ্রিডম বের করা দিয়ে এমসিকিউ হইতে পারে, এটা টেবিল কোশ্চেনে দিয়ে দিতে পারে। আর এগুলো তো আগেই পড়ানো হয়েছে যে এগুলো আমরা কিভাবে বের করব। মিন স্কোয়ার এররের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো মান থাকে না, কারণ আমরা যখন এ আর এই যে এ আর বি এর, সরি, এর ক্ষেত্রে বের করি আর বির ক্ষেত্রে বের করি, ওই দুটারই যখন আমরা 1.48, ও আচ্ছা দাঁড়ান, এখানে কি 1.48 কোনটা, উইদিন সাম অফ স্কোয়ার না। তো এস এস ই, যেটা এস এস ই আমরা যেটা বলি সেটাই হচ্ছে এই যে উইদিন ভেরিয়েন্স, যেটা ওইটা কিন্তু এই যে এই মানটা 1.48। তো এটার সাথে প্রত্যেকটা এমএস ভাগ করব আমরা, তাই কিন্তু করা হয়েছে, এবং প্রত্যেকটার বেসিসে আমরা মান পাইলাম। আচ্ছা, এইবার দেখেন ইন্টারপ্রিটেশনটা একটু মজার, এটা একটু মন দিয়ে দেখেন। আমরা আগে কি করছি, একটা এফ এর ভ্যালু পাইতাম না, এখন এফ এর ভ্যালু চিন্তা করেন কয়টা, এফ এর ভ্যালু কি 1টা 2টা 3টা না, এফ এর ভ্যালু কিন্তু 3টা। এটাই যে 1 ওয়ে 2 এর একটু পার্থক্য। দেখেন যে টেবিলটা কিন্তু বুঝলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়, যে সে আমাকে টেবিলটা আমার কি বলতে চাচ্ছে, তাই না। ফার্টিলাইজার এফেক্ট দেখেন, যখন আমাদের এই যে প্রথম এফ এটা যখন ক্রিটিক্যাল ভ্যালুর চাইতে বেশি মান দেয়, একটা ক্রিটিক্যালের চাইতে প্রথম যে এফ এ এটার মানটা, যেটা মানে এ বি এর যে তুলনা করে আমরা, মানে অ্যানোভার 1 টেস্টে যেই মানটা পেতাম ওই রকমই তো একটা মান আমরা পাচ্ছি প্রথম ক্ষেত্রে। ওই মানটা যেটা,
সেটা কি নির্দেশ করে? ফার্টিলাইজার ম্যাটার, মানে প্রথম যে অনুপাতটা, এফ এর প্রথম মানটা, প্রথম যে বিষয়টা থাকে সেটাকে আমরা হচ্ছে বোঝাতে ব্যবহার করি যে ওইটা আসলে সিগনিফিকেন্স আছে কিনা। সেখানে মেথড এ মেথড বি, এটা যদি এডুকেশনের ক্ষেত্রে থাকতো তাহলে মেথড এ হইতো, মানে মেথড এ যেটা আমরা করছি সেটা সিগনিফিকেন্ট কিনা, ওইটা ডিফার করে কিনা। তো ফার্টিলাইজার ম্যাটার্স, মানে ফার্টিলাইজারের একটা এফেক্ট আমরা দেখতে পাই। এখন বি এর ক্ষেত্রে কি, এই যে এই মানটা যেটা, ওইটা হচ্ছে ইরিগেশন, মানে আমাদের দুইটা দ্বিতীয় মেথড যেটা, সেটা কতখানি ম্যাটার করতেছে, ইরিগেশন ম্যাটার্স। ইন্টারেকশনটা, এটা আবার কি, এইটা কি ইন্টারেকশন, তাদের মধ্যকার যে আন্তঃসম্পর্ক, ওইটা আবার সিগনিফিকেন্ট কিনা। ফার্টিলাইজার এফেক্ট ডাজ নট ডিপেন্ড অন ইরিগেশন, তার মানে কি, ফার্টিলাইজার দ্বারাই ক্রপসের প্রোডাকশন চেঞ্জ হচ্ছে বিভিন্ন রকম, ইরিগেশন দ্বারা ক্রপসের প্রোডাকশন চেঞ্জ হয়েছে, ফার্টিলাইজার ইরিগেশন নিজেদের মধ্যে খুব একটা আন্তঃসম্পর্ক নাই। এটা হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো আমাদের এই গল্পটা বললো, ঠিক আছে। তো শেষে আমরা এই যে এই টেবিল, এই যে ইন্টারপ্রিটেশনটা, এটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু ওই যে অ্যানোভা, টু ওয়ে অ্যানোভা আমাদের কি বলতে চাচ্ছে ওইটা কিন্তু বোঝা হয়ে গেল, তাই না? যে বোথ ফার্টিলাইজার টাইপ অ্যান্ড ইরিগেশন লেভেল এফেক্ট ইয়েল, মানে আমাদের শস্য জন্মানোকে এটা প্রভাবিত করতে পারে, কিন্তু তাদের মধ্যে আবার কোনো ইন্টারাকশন নাই, তারা দেয়ার এফেক্টস আর ইন্ডিপেন্ডেন্ট, তাদের এফেক্টগুলো হচ্ছে আবার ইন্ডিপেন্ডেন্ট, তাদের নিজের মধ্যে খুব একটা ইন্টারাকশন নাই। হ্যাঁ, এটা বললো। এখন যা যা করছি, এই যে এতে অ্যানোভা যা যা করলাম, এটা হচ্ছে হাইপোথিসিস, ওয়ান ওয়ে অ্যানোভার ক্ষেত্রে হাইপোথিসিস যা যা করছি এখানে সবই বলা আছে যে কি কি কাজ করলাম। আগে ম্যাথ যা করছেন ওইটাই জাস্ট সাম আপ করা, মানে টোটালটাই, যে স্টেট হাইপোথিসিস, চুজ সিগনিফিকেন্স লেভেল, দেন ক্যালকুলেট গ্রুপ মিন, গ্র্যান্ড মিন, হ্যাঁ, তারপরে এসএসএ, এসএসসি। তো এই বিষয়গুলো আশা করি যদি আপনারা একটু আগেরগুলো একটু মন দিয়ে দেখেন তাহলে এটা পানির মতো সহজ না লাগলেও অ্যাটলিস্ট মধুর মতো সহজ লাগবে, না? আচ্ছা, এই যে রিয়েল লাইফ এক্সাম্পল আবার বলা হয়েছে। আচ্ছা, এখন আমরা একটু ডিজাইন অফ এক্সপেরিমেন্টটা দেখি। এটাও আমরা একটু সহজ একটা কনসেপ্ট দিয়ে যদি একটু বলি, যে ধরেন যে ঢাকা ভার্সিটিতে বা রাজশাহী ভার্সিটিতে স্টুডেন্ট আছে, যে 30 জন ধরেন স্টুডেন্ট, একটা সহজের পরিসংখ্যানের কথা ভুলে যান, একটা গল্প আমরা দেখি। 30 জন স্টুডেন্ট, হ্যাঁ, 30 জন স্টুডেন্ট, 30 জন স্টুডেন্ট, 30 জন স্টুডেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, তারা 30 জন স্টুডেন্ট পড়াশোনা করবে, ভার্সিটিতে যাবে পড়াশোনা করার জন্যই, মারামারি করার জন্য তো যাবে না। তো এখন পড়াশোনা যে করবে, একটা গবেষক গবেষণা করতে চায় যে তারা লাইব্রেরিতে, হলে, আর হচ্ছে অন্য কোথাও সেলফ, হ্যাঁ, সেলফ স্টাডি অ্যাট হোম, তিনটা জায়গায় তারা পড়াশোনা করবে। লাইব্রেরিতে কেউ কেউ পড়বে, কেউ কেউ হলে পড়বে, কেউ কেউ সেলফ স্টাডি অ্যাট হোম, মানে নিজের বাসা, ধরেন মিরপুরে কারো বাসা, সে ওখানে পড়বে, কারোর বাসা ধরেন যে শনির আকড়া, সে ওখানে পড়বে। হলে, শহীদুল্লাহ হলে কেউ থাকে, সে শহীদুল্লাহ হলে পড়বে, কেউ লাইব্রেরিতে, সায়েন্স লাইব্রেরিতে কেউ পড়তে যাবে। তো একটা গবেষক গবেষণা করে দেখবে যে কোন জায়গা পড়লে কেমন একটা এফেক্ট হয়। তো 30 জন স্টুডেন্টকে সে 10 জন 10 জন করে ভাগ করে দেবে, র্যান্ডম, কোনো কিছু না, যার 10 জনকে এখানে দেবে, 10 জনকে এখানে দেবে, 10 জনকে এইখানে দেবে, 3 জন 30 জনকে জাস্ট 3টা ভাগে ভাগ করলো, বা কোনো একটা ভাবে 3টা ভাগ করলো। এখানে যদি 45 জন থাকতো, 15 15 15 করে নিত। স্যাম্পলটা ওইভাবেই নেবে যে সমান ভাগে 3টা ভাগ করে দেওয়া যায়, এবং কিছুই কিন্তু করে নাই, জাস্ট 3টা ট্রিটমেন্ট, এখানে লাইব্রেরি, হল, সেলফ স্টাডি, এরকম ট্রিটমেন্ট বলা যায়, তাই না? তো এই ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে 3টা গ্রুপকে, 3টা ট্রিটমেন্ট। এটা এরকমও হইতে পারে যে 3টা টাইপের ওষুধ দেওয়া হচ্ছে একটা নাম্বার অফ পিপল, বা একটা একদল মুরগির উপরে পোলট্রি ফিড দেওয়া হচ্ছে, এরকম অনেক কিছু কিন্তু হইতে পারে। আমরা এক্সপেরিমেন্টটা এরকমভাবে যে ডিজাইন করা হচ্ছে, এটা একটা ডিজাইন হতে পারে। এখন মজার ব্যাপার, এই যে ডিজাইনটা এখানে দেখাইলাম, এটা কিন্তু একটা ডিজাইনের একটা অংশ কাভার হয়। আমাদের যখন এক্সপেরিমেন্ট করি
ডিজাইন অফ এক্সপেরিমেন্ট আমাদের 3টা টাইপের ডিজাইন মেনলি আমরা করি। সেটা হচ্ছে সিআরডি, কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন। তাহলে কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন হচ্ছে এইটা, জাস্ট র্যান্ডমলি আমরা অ্যাসাইন করে দিলাম, কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন। তো ডিজাইন অফ এক্সপেরিমেন্ট আমরা যদি বলি, তাহলে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট একটা প্ল্যান্ড ওয়ে অফ কালেক্টিং ডাটা সো দ্যাট উই ক্যান স্টাডি দ্য এফেক্ট অফ ওয়ান অর মোর ফ্যাক্টরস। এই যে এই যে এফেক্ট, বিভিন্ন ফ্যাক্টর, যে হল, লাইব্রেরি, সেলফ স্টাডি, এগুলো হচ্ছে বিভিন্ন ফ্যাক্টর। মিনিমাইজ এরর অ্যান্ড ম্যাক্সিমাইজ রিলায়েবিলিটি অফ রেজাল্টস। আমরা বিভিন্ন লাইব্রেরিতে অনেক ভালো পড়াশোনা হয়, এটার স্ট্যাটিস্টিক্যাল বেস কি? আমরা যদি কয়েকটা ফ্যাক্টর নিয়ে গবেষণা করি, হল, বাসা, তারপর হচ্ছে লাইব্রেরি, এগুলো নিয়ে গবেষণা করে আমরা দেখে তারপর বলতে পারি যে আসলে রিলায়েবল কিনা। মানে ধরেন একটা লোক বলল যে সায়েন্স লাইব্রেরি থেকে বিসিএস ক্যাডার প্রডিউস বেশি হয়, এটা তো সে হচ্ছে লেম্যান হিসাবে এটা বলে দিল, কিন্তু আপনি যদি পরিসংখ্যানের মানুষ হন তখন আপনি বলবেন যে এটা সিগনিফিকেন্সটা কি, যে গবেষণা হয়েছে কিনা এটা নিয়ে, যে হলের স্টুডেন্ট, লাইব্রেরির স্টুডেন্ট, বাসার স্টুডেন্টগুলো আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখছি কিনা যে হল আমাদের একটা বেশি একটা সিগনিফিকেন্ট রেজাল্ট দেয়, তখন আমরা ওইটা স্ট্যাটিস্টিক্যালি ওইটা বলতে পারি, তাই না? একটা সাধারণ মানুষ তো ওইটা বলবে, কিন্তু আপনি ওইটাও বলবেন। পরিসংখ্যান অনেক সময় আমাদের জনপ্রিয় কথাকেই বলে, কিন্তু আর একটু সাইন্টিফিক্যালি সিগনিফিকেন্ট একটা অ্যান্সার সে দেয়। তো ওইটার বেসিসে আমরা অনেক কিছু করতে পারি ভবিষ্যতে, এটা আর কি। তো এই যে টাইম, মানি, সাবজেক্টস এফিসিয়েন্টলি ব্যবহার করতে পারি, এগুলো যা বুকিশ কথাবার্তা। আমরা সহজ জিনিসটা কি, যে ওই যে 3টা টাইপের ডিজাইন আমরা করি, মানে একটা ডিজাইন অফ এক্সপেরিমেন্টকে একটা এক্সপেরিমেন্ট করব আমরা, কোন এক্সপেরিমেন্ট মানে কি উপায়ে একটা এক্সপেরিমেন্ট করব, কোন উপায় অবলম্বন করলে এক্সপেরিমেন্টটা আর একটু সুন্দর হবে, আমাদের বেটার রেজাল্ট দেবে, ওইটাই হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, মানে পরীক্ষণের একটা ডিজাইন। হ্যাঁ, পরীক্ষণের ডিজাইন, পরীক্ষণের নকশা। তো একটা সুন্দর সংজ্ঞা এখানে পাইলাম, সেটা কি? ডিজাইন অফ এক্সপেরিমেন্ট ইজ এ ব্লু প্রিন্ট দ্যাট টেলস আস, blueprint that tells us how to collect data, in what order, how many samples and under what conditions. কে বলছে জানি না, তবে সুন্দর একটা সংজ্ঞা, যে হাউ টু কালেক্ট ডাটা, ইন হোয়াট অর্ডার, হাউ মেনি স্যাম্পল, কয়টা স্যাম্পল নিব, কোন কন্ডিশনে। এখানে যেরকম কন্ডিশন কি, জাস্ট কমপ্লিটলি র্যান্ডমাইজড, মানে কোনো রকম কোনো শর্ত আরোপ করে নেই, এটাই হচ্ছে কন্ডিশন। তো এটাই বিষয়তে, এটা যদি দেখি যে আমরা আবার গল্পে ফিরে যাই, 30 জন স্টুডেন্টকে আমরা 10 ভাগে ভাগ করলাম। এখন আরেকটা এক্সপেরিমেন্ট, আরেকটা গবেষক চিন্তা করলো যে ঠিক আছে, আমি এখানে আরেকটু কিছু অ্যাড করি। সে কি করলো, এই স্টুডেন্টগুলাকে মেল আর ফিমেল 2 ভাগে ভাগ করলো। অর্থাৎ ধরেন যে 10 জন মেল আর 20 জন ফিমেল, ঠিক আছে? 10 জন মেল আর 10 জন ফিমেল, বা এখানে আরেকটু সহজবোধ্যতার জন্য আমরা বলি যে 9 জন মেল আর 21 জন ফিমেল। কি সহজবোধ্যতা একটু দেখি, সমান ভাগে ভাগ করা যাবে পরে। তো এখন তারপর কি, 9 জন মেলকে আবার 3টা ভাগে, আগে যা করছে তাই করব। মেলকে আবার লাইব্রেরিতে 3 জনকে পাঠাবো, হলে 3 জনকে পাঠাবো, সেলফ স্টাডি অ্যাট হোমে 3 জনকে পাঠাবো। 21 জন ফিমেলের ভিতরে 7 জনকে আবার ওইদিকে লাইব্রেরিতে পাঠাবো, 7 জনকে হলে পাঠাবো, 7 জনকে সেলফ স্টাডি অ্যাট হোমে পাঠাবো। অর্থাৎ আমরা ওই যে আগের কাজই করলাম, কিন্তু প্রথমে একটা ভাগ করে নিছি, মেল আর ফিমেল। তো এই যে ভাগ করা, এটা হচ্ছে ব্লকিং বলে, ব্লক 2টা ব্লকে ভাগ করলাম না? এই যে ব্লকিং যখন করি, তখন আরেকটা এক্সপেরিমেন্টাল ডিজাইন হয়। সেই এক্সপেরিমেন্টাল ডিজাইনের নাম হচ্ছে র্যান্ডমাইজড কমপ্লিট ব্লক ডিজাইন। তাহলে আগের যে কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইনের থেকে এটা জাস্ট আলাদা হচ্ছে ওই যে ব্লক, ওই ব্লকটাই শুধু আলাদা। এখন লাস্ট আরেকটা, সেটা হচ্ছে ল্যাটিন স্কোয়ার ডিজাইন। এখানে দেখেন কাহিনী কি হয়েছে, এই যে 3টা
আচ্ছা, এটা বলতেছিলাম ল্যাটিন স্কোয়ার ডিজাইনটা এখন দেখাবো। ল্যাটিন স্কোয়ারের ক্ষেত্রে আমাদের ধরেন যে এখানে, আচ্ছা আরেকটা পেজে আমরা যে দেখাই, আমরা এখন পর্যন্ত যা শিখলাম সেটা কি, ট্রিটমেন্টস অ্যাসাইন্ড কমপ্লিটলি অ্যাট র্যান্ডম, ঠিক আছে। যখন এক্সপেরিমেন্টাল ইউনিটস আর হোমোজেনাস, এই ক্ষেত্রে মানে সবগুলো একই টাইপের, প্রত্যেকটা স্টুডেন্ট একই টাইপের। আর র্যান্ডমাইজ কমপ্লিট কি, ব্লকসে ভাগ করা হয় টু রিমুভ ভেরিয়েবিলিটি। ধরেন যে মেল একটা ভেরিয়েবিলিটি, ফিমেল আর একটা ভেরিয়েবিলিটি, ওই বিষয়ে ভাগ করে দিলাম। অর্থাৎ ইউনিটস আর হোমোজেনাস তখন ছিল না, হেটারোজেনিটি তারা দেখাচ্ছিল, অর্থাৎ বিষমরূপতা তারা দেখাচ্ছিল। এই জন্য আমরা ওইভাবে ভাগ করে তারপরে আমরা ট্রিটমেন্ট অ্যাপ্লাই করছি। ট্রিটমেন্ট র্যান্ডমলি অ্যাসাইন্ড উইদিন ইচ ব্লক, প্রত্যেকটা ব্লকের মধ্যে কিন্তু আবার সিআরডির কাজ হচ্ছে। এখন ল্যাটিন স্কোয়ার ডিজাইনের ক্ষেত্রে কি করা হয়, যে ধরেন যে ফিড দুইটা আমরা এটা হচ্ছে কি, ওই উদাহরণ দিয়েও দেখানো যায়। তো আরেকটা উদাহরণ দিয়ে দেখা আরেকটু সহজে। এখানে ধরেন যে মুরগি আছে কয়েকটা, হ্যাঁ, তো মুরগি এক, ধরেন মুরগি এক, আর হচ্ছে মুরগি দুই। তাহলে মুরগি এক মুরগি দুই, আর মানুষও হতে পারতো। তো ওরা কি করতেছে, ওদের উপর মানে মুরগির উপরে আমরা কি করব, পোলট্রি ফিড নিয়ে গবেষণা করব। মুরগির উপরে কি করব, পোলট্রি ফিড নিয়ে গবেষণা করব। এটা একটু দেখেন, তারপরে ওই উদাহরণে এলএসডি কেমনে কাজ করে সেটা আমরা দেখি। মুরগির উপরে কাজ করব কি, যে মুরগি এক, তাকে ফিড এ আর ফিড বি দুইটাই দেওয়া হচ্ছে। মুরগি দুই, তাকেও ফিড এ ফিড বি দুইটাই দেওয়া হচ্ছে। তাহলে মুরগি এককে ধরেন যে প্রথমে আপনি ফিড এ দিলেন, তারপরে ফিড বি দিলেন। মুরগি দুইকে প্রথমে ফিড বি দিলেন, তারপরে ফিড এ দিলেন। তারপরে হচ্ছে আমরা গবেষণা করব। অর্থাৎ প্রত্যেকটা স্যাম্পল সব রকম ট্রিটমেন্ট পায়। সেটা কি হয়েছিল আগে? চিন্তা করে দেখেন তো। এই যে 10 জন স্টুডেন্ট তারা লাইব্রেরি গেছিল, ওই 10 জন স্টুডেন্ট কি হল পাইছে, সেলফ স্টাডি পাইছে? ওই 10 জন কিন্তু এগুলো পায় নাই। আরেকজন 10 জন পাইছে হচ্ছে হল, আর একটা 10 জন পাইছে হচ্ছে সেলফ স্টাডি। কিন্তু ল্যাটিন স্কোয়ার ডিজাইনে এই 10টা স্টুডেন্টই লাইব্রেরি, হল, সেলফ স্টাডি পাইতো। আবার যদি 30 জন স্টুডেন্টের ক্ষেত্রে চিন্তা করতাম, এই 30 জনই লাইব্রেরি পাইতো, 30 জন হল পাইতো, 30 জনই সেলফ স্টাডি পাইতো। অর্থাৎ প্রত্যেকটা অবজারভেশন, প্রত্যেকটা ট্রিটমেন্ট পায়। আগে কিন্তু তা হয় না। আগে আমরা অবজারভেশনগুলোকে ভাগ করছিলাম, তারপর র্যান্ডমলি ট্রিটমেন্ট দিছিলাম। এখন কিন্তু প্রত্যেকটা অবজারভেশন সবগুলো ট্রিটমেন্ট পায়। তার মানে কি, আরও বেশি রোবাস্ট একটা ডিজাইন, এটা আরও বেশি ভালো ফলাফল দেবে, যে ব্লকিং এইসব জিনিসও ঘটতে পারে। আবার প্রত্যেকে মানে একজন সবগুলো ওষুধ খায় দেখতেছে। আগে কি, এই কয়জন, আমি একটা ওষুধ খাইলাম, আমার শ্যালক আর একটা ওষুধ খাইলো, হ্যাঁ, তো এরকম। কিন্তু আমি যে ওষুধ খাইলাম, ওই শ্যালক যে ওষুধ দুইটাই আমি খাবো, আবার সেও আবার দুইটা ওষুধই খাবে। তো এরকমভাবে আর কি বিষয়টা। তো এখানে কিছু বিষয় আছে, যে র্যান্ডমাইজেশন কি, ইজ ট্রিটমেন্ট অ্যাসাইন র্যান্ডমলি, যেটা সিআরডির ক্ষেত্রে হয়। রেপ্লিকেশন, রিপিটিং ট্রিটমেন্টস, মানে একটা ট্রিটমেন্ট রিপিট করা। লোকাল কন্ট্রোল, এই যে ব্লকিং, এটা হচ্ছে লোকাল কন্ট্রোল, ব্লক করে দিয়ে লোকাল কন্ট্রোল করা হয়। আর এখানে যেটা হয়েছে যে, ও আরেকটা বিষয়, যে এখানে কিন্তু স্কোয়ার হইতে হবে, বুঝছেন। এখানে যদি আমরা আরেকটা টাইপের ওষুধ দেওয়া হয় বা আরেকটা টাইপের ফিড দেওয়া হয়, মুরগিও আরেকটা লাগবে। 2 মুরগিকে 3টা ওষুধ দিয়ে গবেষণা করবেন না, বুঝছেন। তাহলে 3 নাম্বার মুরগি এখানে আসবে, তারপর তাকে আমরা হচ্ছে এ বি সি দিলাম। তাহলে একে তখন আবার কি হবে, বি এ সি তো হয় না। দেখেন এখানেও কিন্তু আবার ব্যাপার আছে, যে মুরগি 2কে আবার এখানে সি দিবেন, এখানে এ দিবেন, এখানে বি দিবেন, মানে মেলা যাবে না কিন্তু, বুঝছেন। এ সি, এ হচ্ছে বি পাবে, আবার এ হচ্ছে সি পাবে, আর এখানে এ পাবে। দেখছেন এখানে কিন্তু মিলতেছে না, মানে এ সি বি, বি এ সি, সি বি এ, মানে মুরগি 1-এর ভিতরে এটা, মুরগি 2-এর ভিতরে যা, মুরগি 3-এর ভিতরে তা, অর্ডার কিন্তু সেম না।
বুঝছেন, এখানে এ বি সি আর এখানে সি এ বি, এখানে বি সি এ, অর্ডার কিন্তু সেম না। তাহলে ল্যাটিন স্কোয়ারে যেটা হয়, প্রত্যেকটা অবজারভেশন সবগুলো ট্রিটমেন্ট পায় এবং ট্রিটমেন্টগুলোর আবার অর্ডার সেম থাকে না। অর্থাৎ এ বি সি যদি পায় এই লোক, পরের পরের মুরগিটা সি এ বি পাবে, পরেরটা কিন্তু একই অর্ডার এ বি সি পাবে তা না। আবার সি এ বি যদি এ পায়, 3 নম্বর মুরগি কিন্তু সি এ বি পাবে না, সে আবার বি সি এ পাবে। মানে এই যে এগুলা মানে অর্ডারগুলা কিন্তু আলাদা আলাদা হবে। আর এখানে হচ্ছে একটা স্কোয়ার ফর্ম করবে, 3টা স্যাম্পল থাকলে ওখানে হচ্ছে ওই 3টা টাইপ থাকতে হবে। অর্থাৎ আমরা যদি 3টা স্টুডেন্ট নিয়ে কাজ করি, ওই 3টা স্টুডেন্ট ওই 3টা মেথডের ভেতর দিয়ে যাবে। অর্থাৎ স্টুডেন্ট 1, স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, তখন এখানে হচ্ছে লাইব্রেরি, হল আর এই যে সেলফ স্টাডি। হ্যাঁ, ঠিক আছে, লাইব্রেরি, হল, সেলফ স্টাডি। তো স্টুডেন্ট 1-এর ক্ষেত্রে তখন লাইব্রেরি, তারপরে হল, সেলফ স্টাডি হইতো। স্টুডেন্ট 2-এর ক্ষেত্রে তখন হল হয়তো তারপরে সেলফ স্টাডি, লাইব্রেরি হইতো। স্টুডেন্ট 3-কে আবার আমরা দিতাম লাইব্রেরি, হল আর সেলফ স্টাডি বাদ, হল সেলফ স্টাডি, লাইব্রেরি বাদ, আর সেলফ স্টাডি, লাইব্রেরি, হল বাদ। দেখছেন, SLH, HSL আর এখানে LHH, এই যে 3টা অর্ডার। অর্থাৎ ট্রিটমেন্টগুলো, অর্ডারগুলোও কিন্তু আলাদা হবে। এই যে আমাদের একটু উদাহরণ দেখানো হয়েছে এখানে, যে ফার্টিলাইজার, বিভিন্ন রকম ফার্টিলাইজার বিভিন্ন প্লটে যদি র্যান্ডমলি অ্যাসাইন করি তখন সেটা CRD হবে। 3 ফার্টিলাইজার্স অ্যাপ্লাইড র্যান্ডমলি অন 9 প্লটস। হ্যাঁ, এই যে প্লট 1-এ আমরা A দিচ্ছি, প্লট 2-তে B দিচ্ছি, প্লট 3-তে C, প্লট 4-এ আবার A দিলাম, র্যান্ডমলি জাস্ট অ্যাসাইন করে দিলাম বিভিন্ন ফার্টিলাইজার। এখন র্যান্ডমলাইজ এখানে ব্লক তৈরি করা হয়েছে, যে ক্লে সোয়েল, স্যান্ডি সোয়েল, মানে সোয়েলগুলোর ভিতরে আবার ভাগ করা, ওখানে মেল ফিমেল ভাগ করছিলাম, এখানে সোয়েলগুলো ভাগ করা হয়েছে। প্লট 1, প্লট 2, প্লট 3, প্লটও আবার ভাগ করা হইলো। তো বিভিন্ন প্লটে আর বিভিন্ন সোয়েলের ক্ষেত্রে আমাদের ওই যে ফার্টিলাইজারটা কী কাজ করতেছে, তো এই যে ব্লকিং এখানে করা হয়েছে। প্রত্যেকটা ব্লক আবার 3টা টাইপের ফার্টিলাইজার পায়। অর্থাৎ ক্লে সোয়েল প্লট 1 সে আবার 3টা পাচ্ছে, ক্লে সোয়েল প্লট 2 সে হচ্ছে না 3টা পাচ্ছে না, মানে যে কোনো একটা ফার্টিলাইজার সে পাচ্ছে। 3টা কখন পাবে বলেন তো? 3টা পাবে হচ্ছে LSD-তে। প্রত্যেকটা অবজারভেশনে কিন্তু সবগুলা ট্রিটমেন্ট পায়। এইখানে কি ব্লকে ভাগ করে, এই যে এটা যেটা হলো, এটা কি যে কোনো একটা ফার্টিলাইজার হলো না? তারপরে প্লট 2 ফার্টিলাইজার ক্লে সোয়েল ফার্টিলাইজার B দিলাম, তো প্রত্যেকটা ব্লক কিন্তু সেক্ষেত্রে একটা একটা করে পাচ্ছে ট্রিটমেন্ট, যে কোনো একটা টাইপের ফার্টিলাইজার। C এর ক্ষেত্রে কি হয়েছে, এই যে ইরিগেশন আর সোয়েল 3টা, দেখেন ওইখানে কিন্তু কি ছিল, প্লট 1, 2, 3, আর ওইখানে ব্লক ছিল ফার্টিলাইজার ক্লে সোয়েল আর স্যান্ডি সোয়েল। অর্থাৎ সোয়েল এখানে 2টা লেভেল ছিল, এখানে প্লট 3টা লেভেল ছিল। কিন্তু LSD-তে কিন্তু তা হয় না। LSD-তে লেভেল 2 পাশে সেম থাকতে হবে, না হলে তো আমাদের স্কোয়ারই হবে না। অর্থাৎ আমাদের যদি ইরিগেশনের 3টা লেভেল করি, সোয়েলও 3টা লেভেল করতে হবে, ক্লে, স্যান্ডি, লোমি। ওইখানে যেরকম 3টা স্টুডেন্ট নিলে 3টা মেথড আমরা সিলেক্ট করতাম, 3টা মুরগি নিলে 3 টাইপের ফিড সিলেক্ট করতাম। যত টাইপের স্যাম্পল আমাদের, মানে স্যাম্পল আমরা যা যা নিব তত টাইপের আমাদের ট্রিটমেন্ট হবে। হ্যাঁ, মানে ততগুলো আমরা মেথড অ্যাপ্লাই করব। এই জন্য হেন্স ইট মেক্স এ স্কোয়ার, এটার নাম এই জন্য ল্যাটিন স্কোয়ার। আচ্ছা, 2 নুইসেন্ট ফ্যাক্টর নিডস কন্ট্রোল, আর হচ্ছে ট্রিটমেন্ট অ্যারেঞ্জড সো ইচ অ্যাপিয়ার্স ওয়ান্স পার রো। এই যে ইচ অ্যাপিয়ার্স ওয়ান্স পার রো, ওয়ান্স পার কলাম, এই যে বলছি না যে রিপিট হবে না, মানে এখানে যে অর্ডারটা থাকবে এখানে তা হবে না, আলাদা অর্ডার হবে। এবং আলাদা অর্ডার হওয়ার কারণে রোতেও কোনো রেপ্লিকেট হচ্ছে না, কলামেও কিন্তু কোনো রেপ্লিকেট হচ্ছে না, একই অবজারভেশন কিন্তু আসতেছে না, যেটা কিনা প্রথমে আসতে পারতো, কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইনে কিন্তু সেটা আসতে পারতো। তো এটার বেসিসে আমাদের একটা এই যে মেইন টাইপস অফ এক্সপেরিমেন্টাল যে ডিজাইন, সেটার এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, যা যা বলছি তাই কিন্তু এখানে আছে। ইচ অ্যাপিয়ার্স ওয়ান্স ইন এভরি রো, তারপর রিয়েল লাইফ এক্সাম্পলও দেওয়া হয়েছে। আমি কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পল বুঝাইলাম কিন্তু আগে। তারপরে
সিম্পল ইজি হবে কোনটা সবচেয়ে সিআরডি, তবে ব্লকে ভাগ করবে সেটা হচ্ছে র্যান্ডমাইজ ব্লক, আবার স্কোয়ার তৈরি করবে সেটা, এবং স্কোয়ার তৈরি করার সাথে সাথে ট্রিটমেন্ট অ্যারেঞ্জমেন্ট ওইটা আবার রিপিট হবে না, সেটা হবে এলএসডিতে, এরকম বিভিন্ন বিষয়। নিট ইকুয়াল নাম্বার অফ রোজ অ্যান্ড কলামস, হ্যাঁ, নিট ইকুয়াল নাম্বার অফ রোজ অ্যান্ড কলাম, এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে এই যে এলএসডি এর ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের এটার বেসিসে আমরা যা যা পড়লাম তা একটু শর্ট করে কয়েকটা এমসিকিউ দেওয়া হয়েছে, এমসিকিউ টাইপ, একটা রিয়েল লাইফ এক্সাম্পল অফ সিআরডি, তারপরে ইন টু ফ্যাক্টর কয়েকটা দেখি যে এগুলো আপনারা পড়বেন, পড়লেই বুঝতে পারবেন যে ইন এ টু ফ্যাক্টর এক্সপেরিমেন্ট এ লেভেলস অ্যান্ড বি লেভেলস অ্যান্ড আর রেপ্লিকেটস, ওই যে বললাম না যে এমসিকিউ কিন্তু এখান থেকে হইতে পারে। হোয়াট ইজ দ্য ডিগ্রিস অফ ফ্রিডম ফর এ বি ইন্টারাকশন, তাহলে লেভেল এ আর বি দেওয়া আছে না, a-1 b-1 এর গুণফল, আর রেপ্লিকেটের কিন্তু কোনো এখানে কাজ হচ্ছে না, না রেপ্লিকেটের কাজ এখানে হচ্ছে কি, না রেপ্লিকেটের এখানে কাজ নাই, তবে রেপ্লিকেট যে এখানে আর এর রেপ্লিকেট, অর্থাৎ মেন কথা কি যে এরকম একটা ছোট একটা ডেসক্রিপশন দিয়ে কিন্তু ডিগ্রিস অফ ফ্রিডম বের করতে পারে, বলতে পারে ফ্যাক্টর এ ফ্যাক্টর বি ইন্টারাকশন যে কোনো কিছুর বলতে পারে। আচ্ছা, তারপরে ধরেন যে এরকম যে 3 বেসিক প্রিন্সিপাল অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন, এটা হচ্ছে ব্লকিং, রেপ্লিকেশন অ্যান্ড র্যান্ডমাইজেশন, ঠিক আছে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে ওই 3টা জিনিস আমাদের থাকে। কখন আরসিবিডি কেন ব্যবহার করা হয়, সিআরডির থেকে এটা ভালো কেন, তারপরে ইন্টারাকশনটা কি টু ওয়ে অ্যানোভাতে, হ্যাঁ। তো হোয়েন দ্য এফেক্ট অফ ওয়ান ফ্যাক্টর ডিপেন্ডস অন দ্য লেভেল অফ দ্য আদার ফ্যাক্টর, আর হচ্ছে এখানে কি ডিফারেন্স বিটুইন ফিক্সড অ্যান্ড র্যান্ডম এফেক্ট, হ্যাঁ। তো ফিক্সড কি যে যখন আমরা কি যে লেভেলস চোজেন ইন্টেনশনালি, আমরা বিভিন্ন লেভেল চুজ করি ট্রিটমেন্টের, ইনফারেন্স রেস্ট্রিক্টেড টু দোজ লেভেলস, আর র্যান্ডম লেভেলস আর র্যান্ডম স্যাম্পল ফ্রম এ পপুলেশন, ইনফারেন্স টু দ্য হোল পপুলেশন। মোট কথা কি যে ফিক্সড অ্যান্ড র্যান্ডম এফেক্টস বলতে কি বোঝায়, ফিক্সড এফেক্ট আমরা নিজেরা সিলেক্ট করি, র্যান্ডম এফেক্টস মানে এটা হয়ে যায় যেটা। তো ফিক্সড এফেক্টের উপর আমাদের কন্ট্রোল থাকবে, র্যান্ডম এফেক্টস আমাদের কন্ট্রোলের বাইরে। কয়েকটা এমসিকিউ মানে আগেরগুলো এমসিকিউ টাইপেরই। এখানে দেখেন যে 1 ওয়ে অ্যানোভা, 4টা গ্রুপ, টোটাল 20 অবজারভেশন, হোয়াট আর দ্য ডিগ্রিস অফ ফ্রিডম বিটুইন আর উইদিন, দুইটার ক্ষেত্রেই বলা হয়েছে। তো এগুলো তো পড়ায় আসা হয়েছে। তো বিটুইনের ক্ষেত্রে k-1, তো 4টা গ্রুপ আছে তো 1 মাইনাস, উইদিন কি হবে n- অবজারভেশন 20 আর গ্রুপ নাম্বার কত 4, 20 - 4 16। তো এগুলো কিন্তু খুবই সুন্দর কোশ্চেন, যেটা পরীক্ষায় আসতেই পারে। আচ্ছা, এই যে দেখেন যে সিআরডিতে ট্রিটমেন্টস আর অ্যাসাইন্ড, আমরা বলছি যে কমপ্লিটলি অ্যাট র্যান্ডম, ওখানে কোনো ব্লকিং থাকে না। তারপরে বাই কন্ট্রোলিং টু নুইসেন্স ফ্যাক্টরস, যেটা এলএসডিতে থাকে, এলএসডি ল্যাটিন স্কোয়ার ডিজাইনে থাকে। আচ্ছা, এই যে কোশ্চেন 8 যেটা বললাম যে রোজ অ্যান্ড কলামস, ওই দুইটা নুইসেন্স ফ্যাক্টরস আমরা বলতেছি। আচ্ছা, in a factorial design with 3 fertilizer 2 irrigation how many treatment combination exist, ওই যে এখানে A1 A2 আর এখানে B1 B2 B3 এরকম যদি হয় তাহলে কয়টা কম্বিনেশন এক্সিস্ট করতে পারে? 6টা, 1 2 3 4 5 6, 6টা কম্বিনেশন এক্সিস্ট করে। আচ্ছা, অ্যানোভার ক্ষেত্রে কোনটা সত্য? আচ্ছা, আচ্ছা, অ্যানোভা একটা লিমিটেশন, এটা অ্যানোভার লিমিটেশনও বলা যায় যে অ্যানোভা অনলি টেলস আস অ্যাটলিস্ট ওয়ান মিন ডিফার্স, মানে একটা মিন ডিফার করে, কিন্তু কোন মিনটা ডিফার করে এটা কিন্তু অ্যানোভা বলতে পারে না। আমরা বলি যে 3টার মধ্যে একটা ডিফার করতেছে, কিন্তু কোনটা ডিফার করে ওইটার জন্য আমাদের পোস্ট হক টেস্ট, মানে টুকি টেস্ট, এরকম আরেকটা টেস্ট আছে বোন ফেরনি সম্ভবত। তো এরকম কিছু টেস্ট দিয়ে আমরা আবার ওইটা বের করি, তো ওইটা অ্যানোভার লিমিটেশন। আচ্ছা আচ্ছা, তো আমরা আজকে অনেক কিছুই পড়লাম, যা যা পড়লাম এগুলা একটু মন দিয়ে পড়বেন, আর আপনারা যদি পড়াশোনা করেন তাহলে আশা করি সফল হবেন। আর শুভকামনা থাকলো,
ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।